हे गाइज वेलकम बैक टू माई चैनल। ওয়েস্ট বেঙ্গল এনএমজিএনএম নার্সিং এন্ট্রান্স 2024 জন্য যে এক্সামটা তোমাদের 4 আগস্ট কন্ডাক্ট হবে, আজকে আমরা একটা ফুল মক টেস্ট ডিসকাস করব। ফুল মক টেস্ট মানে বুঝতেই পারছো, পুরো 115 নম্বরের মক টেস্ট। এক্সাম তোমাদের হাতের কাছে চলে এসছে। এই সময় তোমাদের যে কাজ সেটা হচ্ছে তোমাদের টেক্সট বইগুলোকে যত পারো তোমরা রিভাইজ করো, টেক্সট বইগুলোকে বারবার রিভাইজ করো, আর তার সাথে যত পারো মক টেস্ট অ্যাটেন্ড করো। মক টেস্ট চেষ্টা করবে এই মক টেস্টগুলো তোমরা নিজেদের কাছে ওএমআর সিট রাখতে, এবং সেই ওএমআর সিটে তোমরা এই মক টেস্টগুলো ফিল আপ করবে। তাহলে এই ওএমআরটা ফিল করা তোমাদের নিজেদের প্র্যাকটিস বেড়ে যাবে, আর পরীক্ষায় আশা করি কোনো প্রবলেম হবে না। কোশ্চেন প্যাটার্ন নিশ্চয়ই তোমাদের এখন প্রত্যেকেরই মুখস্থ হয়ে গেছে। তোমরা এখন প্রত্যেকেই জানো যে প্রথম তোমরা কোশ্চেনে কী পাবে, লাইফ সায়েন্স ক্যাটাগরি 1-এর কোশ্চেন, তারপর পাবে লাইফ সায়েন্স ক্যাটাগরি 2-এর কোশ্চেন, দেন পাবে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1 15টা, তারপর ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2 পাবে 5টা, ইংলিশ পাবে 15টা এমসিকিউ, ম্যাথ 10টা, জেনারেল নলেজ 10টা, লজিক্যাল রিজনিং পাবে তোমরা 5টা। এই হচ্ছে তোমাদের ফুল মক টেস্টের প্যাটার্ন। পরীক্ষাতেও সেম প্যাটার্ন তোমরা এখানে পাবে। তো চলো কোনো রকম টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা আমরা স্টার্ট করব, এবং ডিটেলসে আমরা সমস্ত কোশ্চেনগুলো এখানে ডিসকাস করব। প্রথম কোশ্চেনে দেখো কী রয়েছে। প্রথমে রয়েছে কোষ বিভাজন থেকে একটা কোশ্চেন। কী আছে, কোন ঘটনাটি মাইটোসিস বিভাজনে ঘটে না? মাইটোসিস বিভাজন, মাইটোসিস বিভাজনকে আমরা আর কি বলে জানি? সদৃশ বিভাজন। মাইটোসিস বিভাজনকে আমরা সদৃশ বিভাজন বলেও জানি। তো চেয়েছে এখানে কোন ঘটনাটা মাইটোসিসে ঘটবে না। অপশানস রয়েছে ক্রোমাটিড পৃথকীকরণ, নিউক্লিয় পর্দার অবলুপ্তি, জিনের খণ্ডাংশের বিনিময়, আর রয়েছে ক্রোমোজোম গঠন। তো দেখি আমরা কোন কোন ঘটনাগুলো কি ঘটছে। ক্রোমাটিড পৃথকীকরণ, এটা কোষ বিভাজনের কোন দশায় সম্পন্ন হয়? অ্যানাফেজ দশায়। অ্যানাফেজ দশায় যে ক্রোমোজোমীয় চলন দেখা যায়, তার ফলে ক্রোমোজোমের যে ক্রোমাটিড সেগুলো কী হয়, একটা ক্রোমাটিড চলে যাবে বেমের উত্তর মেরুর দিকে, এবং প্রত্যেকটা ক্রোমোজোমের আরেকটা করে ক্রোমাটিড চলে যাবে বেমের দক্ষিণ মেরুর দিকে। এইভাবে যে চলনটা হয় অ্যানাফেজ দশায়, সেটাকে আমরা কি বলি? অ্যানাফেজীয় চলন। তো এটা অবশ্যই ক্রোমাটিড পৃথকীকরণ মাইটোসিসে তো হবেই, মিওসিসেও হয়। নিউক্লিয় পর্দার বিলুপ্তি, নিউক্লিয় পর্দার বিলুপ্তি কোন দশায় ঘটে? সেটা হচ্ছে প্রোফেজ দশায়। নিউক্লিয় পর্দার বিলুপ্তি, নিউক্লিয় লাসের বিলুপ্তি, এই দুটো ঘটনায় কোথায় ঘটবে? প্রোফেজ দশায় কিন্তু ঘটবে। তারপর হচ্ছে জিনের খণ্ডাংশের বিনিময়। জিনের খণ্ডাংশের বিনিময় বলতে কি? জিনের খণ্ডাংশের বিনিময় বলতে অ্যাকচুয়ালি কি? ক্রসিং ওভার। আর এই ক্রসিং ওভারটা কোন প্রকার বিভাজনে ঘটে? সেটা হচ্ছে মিওসিস বিভাজনে ঘটে। মিওসিস 1-এর প্রোফেজ 1-এর যে প্যাকাইটিন উপদশা রয়েছে, সেখানে কিন্তু এই জিনের খণ্ডাংশের বিনিময় বা ক্রসিং ওভারের ঘটনা ঘটে থাকে। তাহলে এখানে কারেক্ট আনসার কী হচ্ছে? মাইটোসিস প্রক্রিয়ায় কোনটা দেখা যাবে না? সেটা হচ্ছে জিনের খণ্ডাংশের বিনিময়। অপশান সি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। আর কী রয়েছে দেখো, ক্রোমোজোম গঠন। তো ক্রোমোজোম তো গঠিত হতেই হবে। নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম গঠিত হয় কোন দশায়? ক্রোমোজোম গঠিত হয় প্রোফেজ দশায়। প্রোফেজ দশায় আমরা দুটো বৈশিষ্ট্য এখানেই পেয়ে গেলাম। কি কি? ক্রোমোজোম গঠিত হয়, নিউক্লিয় পর্দার বিলুপ্তি হয়, তার সাথে কী পেলাম? নিউক্লিয় লাসেরও বিলুপ্তি হয়। আর প্রত্যেকটা ক্রোমোজোমে যে দুটো করে ক্রোমাটিড, সেগুলো সেন্ট্রোমিয়ার অঞ্চলে যুক্ত থাকে। ওকে, এগুলো সব কিন্তু প্রোফেজ দশায় সম্পন্ন হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, কোয়েশ্চেন নাম্বার 2। কী রয়েছে দেখো, পতঙ্গভুক উদ্ভিদের চলন হলো। পতঙ্গভুক মানে কি? যে সমস্ত উদ্ভিদরা কী খেয়ে বেঁচে থাকছে? পতঙ্গদের খেয়ে বেঁচে থাকছে। তো এই চলনকে আমরা কি প্রকৃতির চলন বলবো? অপশান দেখো কী আছে, সিসমোনাস্টিক চলন, 2 নম্বরে রয়েছে কেমোনাস্টিক চলন, 3 নম্বর অপশন রয়েছে কেমোট্রপিক চলন, আর 4 নম্বর অপশন রয়েছে কেমোট্যাকটিক চলন। তো পতঙ্গভুক উদ্ভিদের চলন হলো কেমোন্যাস্টিক চলন। কোথায় রয়েছে? অপশন বিতে রয়েছে। তাহলে অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, কেমোন্যাস্টিক চলন। আর কি কি রয়েছে? সিসমোনাস্টিক চলন। প্রথম অপশানে দেখো কি আছে, সিসমোনাস্টিক চলন। সিসমোনাস্টিক চলন কোথায় দেখা যায়? লজ্জাপতি গাছের পাতা দেখা যায়। আর সিসমোনাস্টিক চলনের উদ্দীপকটাকে, উদ্দীপক হচ্ছে স্পর্শ, আঘাত, বায়ুপ্রবাহ, এগুলো হচ্ছে সিসমোনাস্টিক চলনের উদ্দীপক। দেখা যাবে কোথায়? লজ্জাবতীতে। লজ্জাবতীর বিজ্ঞানসম্মত নাম কি? মিমোসা পুডিকা। মিমোসা পুডিকা, এটাও তোমরা মনে রাখবে, এটা দিয়েও কিন্তু আগেরবারে কোয়েশ্চেন এসেছিলো। তো এই সায়েন্টিফিক নেমটা যদি তোমরা না জানো তাহলে কিন্তু আনসার করতে পারবে না। তারপরে যে কেমোনাস্টিক চলন, কেমোনাস্টিকটা আমরা পড়লামই এখানে। পতঙ্গভুক যেসব উদ্ভিদ রয়েছে, যারা নাইট্রোজেন জাতীয় খাদ্যের জন্য মেনলি পতঙ্গকে ভক্ষণ করে থাকে, সেটা হচ্ছে কি? কেমোনাস্টিক চলন। উদাহরণ কী হবে? কলসপত্রী, সূর্য শিশির, এগুলো হচ্ছে কেমোনাস্টিকের উদাহরণ। আর হচ্ছে কি? কেমোট্রপিক। কেমোট্রপিক চলন কোনটা? কেমোট্রপিক চলন হচ্ছে, যেমন মনে করো উদ্ভিদের ক্ষেত্রে সপুষ্পক উদ্ভিদের সপুষ্পক উদ্ভিদের যৌনজন তোমরা পড়েইছো। সেখানে দেখবে কি হয়? পরাগ নালী বিস্তৃত হয়। পরাগ নালী যে তৈরি হয় সপুষ্পক উদ্ভিদের যৌনজন প্রক্রিয়ায়, যে পরাগ নালী তৈরি হয়, সেই পরাগ নালীটার সেই পরাগ নালী ডিম্বাশয়ের দিকে চলন, সেটা কি? অ্যাকচুয়ালি কেমোট্রপিক চলন। আর কি রয়েছে? কেমোট্যাকটিক চলন। কেমোট্যাকটিক চলন কোনটা হবে? ফার্নের শুক্রাণু চলন, ফার্নের শুক্রাণু বা মশের শুক্রাণুর যে চলন, সেগুলো হচ্ছে কি? কেমোট্যাকটিক চলন।
কেমো ওয়ার্ডটার মিনিংই হচ্ছে কোনো কেমিক্যাল বা রাসায়নিক পদার্থের প্রভাবে যখন আকৃষ্ট হয়ে চলন ঘটছে তখন সেটা হচ্ছে কেমোট্যাকটিক চলন। মশের যে শুক্রাণু সুক্রোজের প্রভাবে, কিসের প্রভাবে? সুক্রোজের প্রভাবে। এবং ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে। ফার্নের শুক্রাণু কি? ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে গমন করে। এই যে চলন সেটা হচ্ছে কি প্রকৃতির চলন? এগুলো কিন্তু কেমোট্যাকটিক চলনের উদাহরণ, ঠিক আছে। আর ট্যাকটিক চলনকে বলা হয় সামগ্রিক চলন। ট্যাকটিক চলনকে কি বলা হয়? সামগ্রিক চলন। এটাও মনে রাখবে। ট্যাকটিক চলনটা অ্যাকচুয়ালি চলন বলছি, কিন্তু এক্ষেত্রে কী হচ্ছে? উদ্ভিদের স্থান পরিবর্তন হয়। ট্যাকটিক চলনই এক প্রকার চলন যেখানে স্থান পরিবর্তন হতে পারে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3 কী রয়েছে? পিত্তাশয় না থাকলে যে প্রকার খাদ্য পরিপাকে ব্যাঘাত ঘটে? অপশানস রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট আর স্টার্চ। পিত্তাশয় না থাকলে কোন প্রকার খাদ্য পরিপাকে বা কোন প্রকার খাদ্যের ডাইজেশনে প্রবলেম হতে পারে? পিত্তাশয়ে মেনলি কী থাকে? পিত্তাশয়ে যে পিত্ত লবণ থাকে, পিত্তাশয়ে অবস্থিত পিত্ত লবণ যেটা হচ্ছে সোডিয়াম টরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোকোলেট। এই পিত্ত লবণ কী করে? কি বললাম? সোডিয়াম টরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোকোলেট। এরা ফ্যাট জাতীয় যে খাদ্য রয়েছে সেই ফ্যাট জাতীয় খাদ্যের ইমালসিফিকেশন ঘটায়। এবার ইমালসিফিকেশনটা কি? ইমালসিফিকেশন হচ্ছে ফ্যাটের যে অণুগুলো হয় সেগুলো অনেক বৃহৎ অণু হয়। ফ্যাটের অণুগুলো অনেক বৃহৎ অণু হয়। তো এই বৃহৎ অণুর উপর যে লাইপেজের ক্রিয়া, লাইপেজ কী করে? লাইপেজ জাতীয় যে উৎসেচকগুলো রয়েছে সেগুলো তো ফ্যাটের পরিপাক ঘটায়। তো ওই লাইপেজের ক্রিয়া এত বড় মলিকিউলের ওপর ভালোভাবে হয় না, যার জন্য কি হয় যে সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট যেগুলো বাইলে রয়েছে, কোথায় রয়েছে? বাইল বা পিত্ততে রয়েছে। সেই পিত্তের মধ্যে উপস্থিত যে পিত্ত লবণ সেটা কি করে? এই যে ফ্যাটের কণাগুলো রয়েছে সেগুলোকে ছোট ছোট টুকরে ভেঙে দেয়। এটাকে বলা হয় কি? ফ্যাটের ইমালসিফিকেশান। এরপর এখানে লাইপেজের ক্রিয়াটা অনেক ভালো হয় এবং খাদ্যের ডাইজেশনটাও তাহলে ভালো হয়। তাহলে যদি পিত্তাশয় না থাকে তাহলে সেখানে কি থাকছে না? সেখানে আমাদের যে পিত্ত তৈরি হয় কোথায়? পিত্ত বা বাইল তৈরি হয় আমাদের লিভারে। বাইল তৈরি হয় কোথায়? লিভারে বাইল তৈরি হচ্ছে। আর স্টোর থাকে কোথায়? স্টোর থাকে পিত্তাশয়ের মধ্যে। যদি এই পিত্তাশয় না থাকে তাহলে সেক্ষেত্রে বাইল এখানে স্টোর থাকতে পারছে না। আর বাইল যদি স্টোর না থাকে তাহলে ফ্যাট জাতীয় খাদ্যের জন্য যে প্রয়োজনীয় পিত্ত লবণগুলো রয়েছে সেগুলো বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে না। লিভার তো প্রডিউস করছে, কিন্তু যদি স্টোর থাকে সেখান থেকে কি প্রয়োজনে অনেকটা পাওয়া যায়। আর যদি স্টোর না থাকে ঠিক ততটা পরিমাণে পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে কী হচ্ছে? ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাকে কিন্তু প্রবলেম দেখা যাবে। ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাকে সমস্যার সৃষ্টি হবে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, ফ্যাট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। আরেকটা জিনিস মনে রাখবে, পিত্ত বা বাইলে কোনো প্রকার কিন্তু ডাইজেস্টিভ এনজাইম থাকে না। পিত্ত বা বাইলের যে মেন ফাংশন সেটা করে গিয়ে পিত্ত লবণ, সেটা অ্যাকচুয়ালি করে পিত্ত লবণ। কিন্তু এখানে কোনো প্রকার পরিপাককারী উৎসেচক উপস্থিত থাকে না। তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসতেই পারে। দুটো কোশ্চেন এখান থেকে খুব ইম্পর্টেন্ট। পিত্ত কোথায় উৎপন্ন হয় আর পিত্ত কোথায় সঞ্চিত থাকে? পিত্তাশয়ে সঞ্চিত থাকে, উৎপন্ন হয় কোথায় বললাম? উৎপন্ন হয় লিভারে। আরেকটা কোশ্চেন হচ্ছে ফ্যাটের ইমালসিফিকেশন ঘটায় কে? পিত্ত লবণ। পিত্তে উপস্থিত পিত্ত লবণ ফ্যাটের ইমালসিফিকেশন ঘটায়। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 4 কী আছে? লিনিয়ার হায়ারার্কির সব থেকে ক্ষুদ্রতম একক হলো? অপশান কী আছে? শ্রেণী, গোত্র, প্রজাতি, বর্গ। এর আগেও আমি তোমাদের লিনিয়ার হায়ারার্কির 7টা ধাপ বলে দিয়েছিলাম। আবার আমি বলে দিচ্ছি লিনিয়ার হায়ারার্কির মোট ধাপ কটা? 7টা। কী কী ধাপ রয়েছে? প্রথমে হচ্ছে রাজ্য, তারপর হচ্ছে পর্ব, তারপর হচ্ছে শ্রেণী, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, এবং প্রজাতি। তো এক্ষেত্রে দেখো ক্ষুদ্রতম কোনটা? যেটা সবার লাস্টে রয়েছে, প্রজাতি। এটা হচ্ছে স্মলেস্ট ইউনিট। লিনিয়ার হায়ারার্কির যে স্মলেস্ট একক সেটা কী হবে? প্রজাতি। তো প্রজাতি কোথায় রেখেছে? প্রজাতি এখানে রয়েছে অপশান সিতে। তাহলে সেক্ষেত্রে অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন কী আছে? সিঙ্কোনা গাছের ছাল থেকে কোন রোগের ওষুধ প্রস্তুত করা হয়? অপশান সি কী আছে? হাঁপানি, ডেঙ্গু, ফাইলেরিয়া আর রয়েছে ম্যালেরিয়া। সিঙ্কোনা গাছের ছাল থেকে আমরা কি পাই? সিঙ্কোনা গাছের ছাল থেকে আমরা পাই কুইনাইন। কি পাই? কুইনাইন। কুইনাইন কি? কুইনাইন হচ্ছে একটা উদ্ভিদের N2 যুক্ত রেচন পদার্থ। উদ্ভিদের আমরা দু রকমের রেচন পদার্থ দেখি, একটা হচ্ছে নাইট্রোজেনবিহীন
আর এটা দেখি কি নাইট্রোজেন যুক্ত। তো যেগুলো N2 যুক্ত হয় সেগুলোকে আমরা বলি কি উপক্ষার। আর এই উপক্ষারগুলো আমাদের জন্য কিন্তু খুবই উপকারী। তো এইরকমই একটা উপক্ষার হচ্ছে কি না কুইনাইন। কুইনাইনও কিন্তু একটা উপক্ষার। কুইনাইন ছাড়া আরও অনেক রয়েছে। কুইনাইন ছাড়া যেমন রেসারপিন রয়েছে, রেসারপিন, তারপরে মরফিন রয়েছে, কোকেইন রয়েছে, থেইন রয়েছে, স্ট্রিকনিন রয়েছে, এরকম অনেক কিন্তু কি রয়েছে উপকার রয়েছে। তো এখানে কোয়েশ্চেনে কী চাইছে দেখো, সিঙ্কোনা গাছের ছাল থেকে কি বললাম কি পাওয়া যাচ্ছে কুইনাইন। তো আর কুইনাইন থেকে কি প্রস্তুত করা হয় কোন রোগের ওষুধ, ম্যালেরিয়া রোগের ওষুধ। তাহলে অপশন কোনটা ঠিক হচ্ছে এখানে, অপশন ডি হচ্ছে কারেক্ট, ম্যালেরিয়া। ঠিক আছে। হাঁপানির ওষুধ প্রস্তুত করা হয় কি থেকে, এখানে দেখো আছে হাঁপানি। হাঁপানির ওষুধ প্রস্তুত করা হয় ডাটুরিন থেকে। ডাটুরিন, ডাটুরিন আমরা কোথায় পাই, ডাটুরিন পাওয়া যায় ধুতুরা গাছ থেকে। ঠিক আছে, ডাটুরিন কোথায় পাওয়া যায়, ধুতুরা গাছের ফল আর পাতা থেকে পাওয়া যায় ডাটুরিন, যেটা থেকে হাঁপানির ওষুধ তৈরি করা হয়। নেক্সট কোশ্চেন আমরা দেখব 6 নম্বর কোশ্চেন। দেখো কি আছে, কোনটি মস্তিষ্কের অংশ নয়। অপশান দেখো, টেকটাম, পন্স, মিডল অবলঙ্গটা আর ভার্টিব্রা। এগুলোর মধ্যে মস্তিষ্কের অংশ নয় কোনটা, কোন অংশটা আমরা মস্তিষ্কে না পেয়ে অন্য জায়গায় পেয়ে থাকি, সেটা হচ্ছে ভার্টিব্রা। কী হবে আনসার, ভার্টিব্রা। অপশান ডি হবে এখানে কারেক্ট আনসার। ভার্টিব্রা কি, ভার্টিব্রা হচ্ছে আমাদের কশেরুকা। ভার্টিব্রা বলতে কি, কশেরুকা। কশেরুকা মানে কি, আমাদের যে মেরুদণ্ড রয়েছে, মেরুদণ্ড যে রয়েছে, মেরুদণ্ডটা আমাদের সিঙ্গেল একটা হাড় নিয়ে গঠিত নয়। আমাদের মেরুদণ্ড একটা সিঙ্গেল কিন্তু বোন নিয়ে গঠিত নয়। মেরুদণ্ড আমাদের অনেকগুলো কশেরুকা নিয়ে গঠিত। আমাদের মেরুদণ্ড অনেকগুলো কী নিয়ে গঠিত, কশেরুকা। এই যে কশেরুকাটাকে আমরা কী বলি, কশেরুকাগুলোকে বলি ভার্টিব্রা। তাহলে ভার্টিব্রা অবশ্যই, এটা তো মস্তিষ্কের অংশ নয়, এটা হচ্ছে কিসের অংশ, এটা হচ্ছে মেরুদণ্ডের অংশ। ঠিক আছে, বাকি সবগুলো এখানে কিন্তু মস্তিষ্কের অংশ দেওয়া আছে। টেকটাম, পন্স, মিডল অবলঙ্গটা সব হচ্ছে কিন্তু মস্তিষ্কের অংশ। টেকটাম কোন মস্তিষ্কের অংশ, টেকটাম হচ্ছে মধ্য মস্তিষ্কের অংশ। পন্স আর মিডল অবলঙ্গটা তার সাথে লঘু মস্তিষ্ক। পন্স, মিডল অবলঙ্গটা আর লঘু মস্তিষ্ক এরা হচ্ছে কিসের অংশ, পন্স, মিডল অবলঙ্গটা আর লঘু মস্তিষ্ক হচ্ছে এরা পশ্চাৎ মস্তিষ্কের অংশ। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, কোয়েশ্চেন নাম্বার কী রয়েছে দেখো 7। কী আছে, কোন প্রকার প্লাস্টিড বর্ণহীন প্রকৃতির। অপশানসকে কী আছে, জ্যান্থোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ফিওপ্লাস্ট আর রয়েছে ইসিওপ্লাস্ট। এদের মধ্যে কোন প্রকার প্লাস্টিডে কোনো বর্ণ নেই, বর্ণহীন কোনটা, বর্ণহীন হচ্ছে ইসিওপ্লাস্ট। বর্ণহীন হচ্ছে ইসিওপ্লাস্ট। উদ্ভিদ যখন অন্ধকারে জন্মায়, উদ্ভিদ যখন অন্ধকারে জন্মায় তখন তার যে ক্লোরোপ্লাস্টগুলো সেগুলো কি হয়, ক্লোরোফিল সেখানে বিনষ্ট হয়ে যায় বা ক্লোরোফিল উৎপন্ন হয় না, তখন সেই রকমের যে প্লাস্টিড সেটাকে বলা হয় কি ইসিওপ্লাস্ট। তাহলে ইসিওপ্লাস্ট অবশ্যই কেমন হবে, বর্ণহীন হবে। বাকি এখানে যেগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটারই কিন্তু বর্ণ রয়েছে। যেমন জ্যান্থোপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট কী কালারের হয়, জ্যান্থোপ্লাস্ট হচ্ছে হলুদ কালারের হয়। ঠিক আছে, জ্যান্থোপ্লাস্ট হবে হলুদ কালারের। ক্লোরোপ্লাস্ট তোমরা জানো সবুজ কালারের হয়। এবং কি রয়েছে ফিওপ্লাস্ট, ফিওপ্লাস্ট হয় বাদামি কালারের। ফিওপ্লাস্ট কী কালারের হবে, বাদামি কালারের। আর ইসিওপ্লাস্টটা তো বলেই দিলাম এটা বর্ণহীন হবে। পরবর্তী কোশ্চেন দেখো 8 নম্বর কোশ্চেন। কী আছে, অ্যানাফেজ দশায় আই আকৃতির ক্রোমোজোম হলো। অ্যানাফেজ দশায় কী আকৃতির, আই আকৃতির। অপশানস কী আছে, অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক আর মেটাসেন্ট্রিক। তো এখানে আই আকৃতির কোনটা, আই আকৃতি হচ্ছে অবশ্যই টেলোসেন্ট্রিক। আই আকৃতি কী হবে, টেলোসেন্ট্রিক, মানে অপশান হবে এখানে সি। ঠিক আছে, অ্যাক্রোসেন্ট্রিক কেমন আকৃতির হয়, জে আকৃতির। অ্যাসেন্ট্রিকের কোনো সেন্ট্রোমিয়ার থাকে না। টেলোসেন্ট্রিক তো বলে দিলাম আই আকৃতির হয়। মেটাসেন্ট্রিক হয় ভি আকৃতির। এবং সাবমেটা যেটা হয়, সাবমেটাসেন্ট্রিকটা হয় এল আকৃতির। ঠিক আছে, এই ছিল যে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুসারে অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলোকে কী আকৃতির দেখায়, প্রত্যেকটা এখানে আমি বলে দিলাম। নেক্সট দেখো কী রয়েছে 9 নম্বর কোয়েশ্চেন। কী আছে দেখো, সঠিক জোড়া চিহ্নিত করো। অপশানস দেখে নাও কী কী আছে, পরিফেরা, তার সাথে আছে কোলোব্লাস্ট কোষ, নিডারিয়া, তার সাথে আছে নিমাটোসিস্ট, টিনোফোরা, রয়েছে ল্যাসোকোষ, আর অপশান ডিতে রয়েছে কি বি ও সি উভয়। তো এখানে কোনটার ক্ষেত্রে কোন স্পেশাল কোষ আমরা দেখতে পাই, পরিফেরার ক্ষেত্রে অবশ্যই আমরা কোলোব্লাস্ট দেখতে পাই না। পরিফেরার ক্ষেত্রে আমরা কোন প্রকৃতির কোষ দেখতে পাই, কোয়ানোসাইট কোষ। কোয়ানোসাইট হচ্ছে পরিফেরাতে উপস্থিত একটা স্পেশালাইজড সেল, তাই তো। নেক্সট রয়েছে কি নিডারিয়া, নিডারিয়াতে আমরা নিমাটোসিস্ট দেখতে পাই, এটা ঠিকই আছে। টিনোফোরতে আমরা ল্যাসোকোষ দেখতে পাই, এটাও ঠিক আছে। মানে অপশান বি আর অপশান সি দুটোই কিন্তু এখানে ঠিক। তাহলে বি ও সি উভয় ঠিক, সেটা হচ্ছে অপশান ডি হবে এখানে কারেক্ট আনসার। ওকে, এই যে পরিফেরাতে তোমাদের বললাম কি কোষ, পরিফেরাতে হচ্ছে কোয়ানোসাইট কোষ। এই কোয়ানোসাইট কোষ তোমাদের আসতে পারে যে পরিফেরার ক্ষেত্রে তাদের যে ছিদ্রগুলো রয়েছে অস্টিয়া, অস্কিউলাম, সেই অস্টিয়া বা অস্কিউলামকে ঘিরে কোন প্রকৃতির কোষ থাকে,
অস্টিয়া, যেগুলো অস্টিয়া হচ্ছে পরিফেরার দেহে উপস্থিত ছোট ছিদ্রগুলো, আর অস্কিউলাম হচ্ছে পরিফেরার দেহে উপস্থিত বড় ছিদ্র যেটা। তো এই অস্টিয়া আর অস্কিউলামের যে চারপাশে কোন প্রকৃতির কোষ থাকে? কোয়ানোসাইট কোষ থাকে, ঠিক আছে। আর নিডারিয়ার ক্ষেত্রে কি থাকে? নিমাটোসিস্ট থাকে। নিডারিয়ার ক্ষেত্রে আমরা বলছি নিমাটোসিস্ট। এই নিডারিয়ার ক্ষেত্রে যে নিমাটোসিস্ট প্রেজেন্ট থাকে তার কাজ হচ্ছে শিকার ধরতে সাহায্য করা, ঠিক আছে, শিকার ধরতে সাহায্য করা, প্লাস এটা কিন্তু ডিফেন্সেও কাজ করে। ডিফেন্স মানে প্রতিরক্ষাতেও কিন্তু এই নিমাটোসিস্টের ভূমিকা রয়েছে। সেখানে দেখো অপশন এতে রয়েছে কি? অপশন সিতে রয়েছে টিনোফোরার ক্ষেত্রে ল্যাসোসেলস। আর টিনোফোরার যে ল্যাসোসেলস থাকে, এই টিনোফোরার ক্ষেত্রেও কিন্তু এটা শিকার ধরতে সাহায্য করে। ল্যাসোসেলস কী করে? টিনোফোরার শিকার ধরতে সাহায্য করে। আর এই ক্লোরোপ্লাস্ট কাদের থাকে? ক্লোরোপ্লাস্ট কোষ টিনোফোরারই থাকে। এই যে ক্লোরোপ্লাস্ট কোষ আমরা বলছি সেটাই অ্যাকচুয়ালি কি? ল্যাসোকোষ। টিনোফোরার ক্ষেত্রে কিন্তু এই ল্যাসোকোষ বা ক্লোরোপ্লাস্ট একই জিনিস। তো এই ল্যাসোকোষ বা ক্লোরোপ্লাস্ট কোষের যে কাজ টিনোফোরার ক্ষেত্রে সেটা হচ্ছে শিকার ধরতে সাহায্য করা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 10 কি আছে? মেমোরি সেল বা স্মৃতিকোষ গঠিত হয়। অপশনস দেখে নাও কি কি আছে। ইওসিনোফিল থেকে, লিম্ফোসাইট থেকে, বেসোফিল থেকে, আর রয়েছে মনোসাইট থেকে। মেমোরি সেল বা স্মৃতিকোষ কোন প্রকার কোষ থেকে তৈরি হয়? সেটা হচ্ছে বি লিম্ফোসাইট থেকে তৈরি হয়। কী থেকে তৈরি হবে? বি লিম্ফোসাইট। অপশানে বি হবে এখানে কারেক্ট আনসার। বি লিম্ফোসাইট থেকে কী তৈরি হয়? অ্যান্টিবডি তৈরি হয়। বি লিম্ফোসাইট যখন অ্যাক্টিভ হয় তখন সেটাকে আমরা কী বলি? অ্যাক্টিভেটেড যে বি লিম্ফোসাইট সেটাকে বলা হয় প্লাজমা কোষ। প্লাজমা কোষ বা প্লাজমা সেল। এই প্লাজমা সেল থেকে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়। কিছু প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করে, আর কিছু প্লাজমা সেল কী করে? মেমোরি সেল তৈরি করে, ঠিক আছে। এই মেমোরি সেল কী করে? একটা মেমোরি আমাদের দেহে তৈরি হয়ে থাকলো, সেই নির্দিষ্ট প্রকার রোগ জীবাণু যদি আবার আমাদের আক্রমণ করে তাহলে সেক্ষেত্রে কি হয়? আমাদের যে ইমিউনিটি সেটা অনেক অ্যাক্টিভলি অনেক তাড়াতাড়ি কাজ করে। আমাদের ইমিউনিটিতে মেমোরি সেলগুলো প্রেজেন্ট থেকে গেল, সেগুলো নেক্সট যখন অ্যাট্যাক হবে সেম কোনো ব্যাকটেরিয়ার জন্য, তখন কি হবে? সেই ইমিউনিটিটা অনেক বেশি অ্যাক্টিভ হয় আর অনেক তাড়াতাড়ি কাজ করে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 11 দেখবো আমরা। দেখো কি রয়েছে 11 নম্বর কোয়েশ্চেনে বলা আছে নাইট্রোজেন সংবন্ধনকারী মিথজীবী ব্যাকটেরিয়ার নাম। অপশন রয়েছে রোডোস্পাইরিলাম, রাইজোবিয়াম, ক্লস্ট্রিডিয়াম ও অলোসিরা, আর রয়েছে সবগুলো। তো এর মধ্যে নাইট্রোজেন সংবন্ধনকারী মিথজীবী ব্যাকটেরিয়া কোনটা? সেটা হচ্ছে, আই হোপ তোমরা সবাই জানো এটা, সেটা হচ্ছে রাইজোবিয়াম। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার, রাইজোবিয়াম। যদি আমি মুক্ত নাইট্রোজেন সংবন্ধনকারী কথা বলি, মুক্ত নাইট্রোজেন সংবন্ধনকারী কিছু ব্যাকটেরিয়ার কথা বলি, তাহলে সেক্ষেত্রে কী হবে? অ্যাজোটোব্যাক্টর, ডেটোব্যাক্টর হবে, রোডোস্পাইরিলাম, রোডোসিউরোমোনাস, ক্রোমাটিয়াম, ক্লোরোবিয়াম, ক্লস্ট্রিডিয়াম, ব্যাসিলাস, এগুলো সব হচ্ছে কিন্তু মুক্ত নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। তারপরে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর এগুলোও আসবে। কিন্তু রাইজোবিয়াম হচ্ছে কি? রাইজোবিয়াম হলো মিথজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 12 কী রয়েছে 12 নম্বর কোশ্চেনে? অ্যামিবার রেচন অঙ্গের নাম। অপশানস কী আছে? সংকোচনশীল গহ্বর, ফ্লেম কোষ, নেফ্রিডিয়া, আর আছে ম্যালপিজের নালিকা। তো এগুলোর মধ্যে অ্যামিবার রেচন অঙ্গ কোনটা? অ্যামিবার রেচন অঙ্গ হচ্ছে সংকোচনশীল গহ্বর বা কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল। কি বলা হয়? কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল। এই কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল অ্যামিবার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র রেচন অঙ্গই নয়, অ্যামিবার ক্ষেত্রে যে অভিশোভনীয় গুরুত্ব। অ্যামিবা তো একটা কোষ, অ্যামিবা অ্যাকচুয়ালি একটা প্রোটিস্টা। অ্যামিবা অ্যাকচুয়ালি একটা প্রোটিস্টার মধ্যে পড়ছে। কিন্তু অ্যামিবা কি? অ্যামিবা হচ্ছে অ্যাকচুয়ালি সিঙ্গেল সেলড। অ্যামিবা হচ্ছে ইউনিসেলুলার বা এককোষী একটা জীব। অ্যামিবা হলো এককোষী। তো এই কোষের মধ্যে যে অসমোলারিটি বা অভিস্রবণীয় যে গুরুত্ব, সেটাও তো বজায় রাখতে হবে, নাহলে কোষটা তো মারা যাবে। তো সেই যে অভিস্রবণীয় গুরুত্ব অ্যামিবার ক্ষেত্রে বজায় রাখে কে? এই সংকোচনশীল গহ্বর বা কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল। ফ্লেম কোষ কার রেচন অঙ্গ? ফ্লেম কোষ হচ্ছে বা প্লাটিহেলমিনথের রেচন অঙ্গও বলতে পারো। এটার নাম ফ্লেম কোষ এই জন্যই হয়েছে কারণ এটা দেখতে একটা আগুনের শিখার মতো, এরকম আগুনের শিখার মতো, তাই জন্য এর নাম হচ্ছে ফ্লেম কোষ, প্লাটিহেলমিনথের। নেক্সট হচ্ছে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া কার হয়? নেফ্রিডিয়া কেঁচোর হয়, জোকের হয়। অ্যানিলিডা পর্বের প্রাণীদের মেনলি নেফ্রিডিয়া হয়। আর হচ্ছে ম্যালপিজের নালিকা। ম্যালপিজের নালিকা কার হয়? এটা হচ্ছে আরশোলার ক্ষেত্রে দেখি আমরা ম্যালপিজের নালিকা। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, কোয়েশ্চেন নাম্বার 13 কী রয়েছে? কোশ্চেন নাম্বার 13, নিম্নোক্ত কোনটি মেনিনজেসের অংশ নয়? প্রথমত মেনিনজেস কি? মেনিনজেসটা কি আগে সেটা জানো। মেনিনজেস হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সিএনএস, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা কী বললাম? সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এর যে ত্রিস্তরীয় একটা আবরণ থাকে, সিএনএসের বাইরে একটা কত স্তরীয় আবরণ? ত্রিস্তরীয় আবরণ থাকে।
এই ত্রিস্তরীয় আবরণের নামই হচ্ছে এই মেনিনজেস। তো এখানে বলছে কোনটা মেনিনজেসের অংশ নয়। অপশানস কী আছে দেখো। অপশান এ মাইলিন সিদ। মাইলিন সিদ কিন্তু মেনিনজেসের কোনো অংশ নয়। মাইলিন সিদ হচ্ছে নিউরন যে রয়েছে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক নিউরন, সেই নিউরন আমরা কি দেখতে পাই, একটা ক্ষুদ্র পৌধ যেটাকে বলি ডেনড্রন, আর থাকে বৃহৎ পৌধ যেটাকে আমরা বলি অ্যাক্সন। এই অ্যাক্সনের ওপরে কি আবরণী থাকে, এই মাইলিন সিদ আবরণী কিন্তু অ্যাক্সনের ওপরে প্রেজেন্ট থাকে। তো অবশ্যই এটা মেনিনজেসের অংশ নয়, সেটা হচ্ছে মাইলিন সিদ। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। বাকি যে তিনটে লেয়ার এখানে রয়েছে ডুরামেটার, অ্যারাকনয়েড ম্যাটার আর পায়ামেটার, এই তিনটেই কিন্তু মেনিনজেসের অংশ। অ্যারাকনয়েড ম্যাটার আর পায়ামিটার তিনটেই যেহেতু মেনিনজেসের অংশ, কিন্তু এদের মধ্যে ডুরামেটারটা হচ্ছে সবার বাইরে, মাঝের হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, আর একদম ভেতরের যে স্তর সেটা হচ্ছে পায়ামেটার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে। 14 নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো। মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষটি বিভাজিত হয়ে অপশান এতে বলা আছে সম আকৃতি সম্পন্ন দুটি অপত্য কোষ উৎপন্ন হয়। অপশান বিতে বলা আছে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ উৎপন্ন হয়। সিতে আছে সমসংখ্যক ক্রোমোজোমযুক্ত দুটি অপত্য কোষ উৎপন্ন হয়। আর ডিতে রয়েছে সবকটি ঠিক। তো মাইটোসিসকে আমরা জানি সদৃশ বিভাজন বলা হয়। মাইটোসিসকে কী বলা হয়, সদৃশ বিভাজন। আর এই মাইটোসিস প্রক্রিয়ায় সম আকৃতি, সমগুণ এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ উৎপন্ন হয়, যার জন্যই কিন্তু মাইটোসিসকে কী বলা হয়, সদৃশ বিভাজন। তাহলে এখানে তিনটেই ঠিক রয়েছে, অর্থাৎ অপশান ডি হবে এখানে কারেক্ট আনসার, সবকটি ঠিক। পরবর্তী কোশ্চেন দেখো 15 নম্বর কোশ্চেন কী বলা আছে। মটর গাছের আকর্ষ এবং কুমড়ো গাছের আকর্ষ অপশান এ সমসমস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ নাকি কোনোটিই নয়। এর মধ্যে কুমড়ো গাছের যে আকর্ষ, কুমড়োর আকর্ষ হচ্ছে পরিবর্তিত শাখা বা কাণ্ড, ঠিক আছে, কুমড়োর আকর্ষ হলো পরিবর্তিত শাখা বা কাণ্ড। আর মটরের যে আকর্ষ সেটা উৎপন্ন হয়েছে পরিবর্তিত পাতা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি পরিবর্তিত পাতা। কিন্তু দুটোরই কাজ কি, দুটোরই কাজ হচ্ছে আরোহণে সাহায্য করা, অর্থাৎ দুটোর উৎপত্তি আলাদা, একটা হচ্ছে উৎপত্তি কাণ্ড আর একটা উৎপত্তি পাতা, কিন্তু দুটোর কাজ সেম, সেটা হচ্ছে আরোহণে সাহায্য করা। আর কাজ সেম মানে সেটা কী হবে, সমবৃত্তীয় অঙ্গ। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 16 কী রয়েছে। জাতীয় উদ্যান বা অভয়ারণ্যে রেখে জীবের সংরক্ষণকে বলা হয়। অপশনসকে কী আছে, ক্রায়ো সংরক্ষণ, ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ আর কোনোটি নয়। জাতীয় উদ্যান বা অভয়ারণ্যে রেখে জীবের সংরক্ষণকে কী বলা হয়, ইনসিটু সংরক্ষণ। কারণ জাতীয় উদ্যান বা অভয়ারণ্য এক্ষেত্রে কী হচ্ছে, জীবকে তার প্রাকৃতিক পরিবেশেই কিন্তু সংরক্ষণ করা হচ্ছে। আর জীবকে তার প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা হয় তাকে বলে কি, ইনসিটু সংরক্ষণ। আর এক্সিটু সংরক্ষণ হচ্ছে জীবকে তার প্রাকৃতিক পরিবেশের বাইরে সংরক্ষণ করা, সেটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। ক্রায়ো সংরক্ষণে কী হয়, ক্রায়ো সংরক্ষণে খুবই নিম্ন টেম্পারেচার -196 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কী হয়, শুক্রাণু, ডিম্বাণু এইসব জিনিস সংরক্ষণ করা হয়, সেটা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। পরবর্তী কোশ্চেন দেখো 17 নম্বর কোশ্চেন কী আছে। ব্ল্যাক ফুট রোগ কোন দূষণের জন্য হয়। অপশনসকে কী আছে, লেড, ফ্লুরাইড, আর্সেনিক আর ক্যাডমিয়াম। ব্ল্যাক ফুট ডিজিজ হয় কী দূষণের জন্য, আর্সেনিক দূষণের জন্য। ব্ল্যাক ফুট ডিজিজ হয় আর্সেনিক দূষণের জন্য। অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। লেড বা সীসা দূষণের জন্য কী হয়, ডিসলেক্সিয়া। লেড বা সীসা দূষণের জন্য কী হবে, ডিসলেক্সিয়া। ফ্লুরাইড দূষণের জন্য কী হয়, নক নি সিনড্রোম। নক নি সিনড্রোম হয় ফ্লুরাইড দূষণের জন্য। এবং ক্যাডমিয়াম দূষণের জন্য কী রোগ হয়, ইটাই। ক্যাডমিয়াম দূষণের জন্য যে রোগ হয় তার নাম ইটাই। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 18 নম্বর কোশ্চেন কী আছে, খুবই ভালো কোশ্চেন। ক্রাঞ্চ অ্যানাটমি যুক্ত গাছে ঘটে, ক্রাঞ্চ অ্যানাটমি যুক্ত গাছে কি ঘটে, C3 চক্র, C4 চক্র, C2 চক্র নাকি C3 এবং C4 উভয়। ক্রাঞ্চ অ্যানাটমি যুক্ত গাছে C4 চক্র ঘটে, কিন্তু তার সাথে কি ঘটে, C3 চক্রও কিন্তু পাশাপাশি ঘটে থাকে। তোমরা মনে রাখবে যে কোনো উদ্ভিদই শুধুমাত্র C4 চক্রের মাধ্যমে কিন্তু সালোকসংশ্লেষ করে না, একই সাথে এদের পাতায় C3 চক্রও কিন্তু হতে থাকে। তার মানে কী হচ্ছে, ক্রাঞ্চ অ্যানাটমি যুক্ত গাছে C3 চক্রও চলছে, তার সাথে C4 চক্রও চলছে। C3 চক্র উৎপাদিত প্রথম যৌগ কি, সেটা হচ্ছে PGA, প্রথম স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর C4 চক্রে উৎপন্ন হয় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা 4 কার্বনযুক্ত। আর PGA হচ্ছে 3 কার্বনযুক্ত। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বনযুক্ত। পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে, 19 নম্বর কোশ্চেন কী আছে। আদা হলো একটি, অপশন দেখো, পরিবর্তিত কাণ্ড, পরিবর্তিত মূল, পরিবর্তিত বিটপ আর রয়েছে পরিবর্তিত মুকুল। তো আদা কি, আদা হচ্ছে একটা পরিবর্তিত কাণ্ড। বিটপ আর কাণ্ড এখানে যেহেতু একই রয়েছে, যাই হোক তাহলে যে কোনো একটা করলেই হচ্ছে এখানে। তো আদা কি, আদা হচ্ছে পরিবর্তিত কাণ্ড। আদা মাটির নিচে থাকে, তার জন্য এটাকে কী বলা হয়, ভূ নিম্নস্থ কাণ্ড। আদা, হলুদ এগুলো সব কি, ভূ নিম্নস্থ কাণ্ড।
মাটির নিচে রয়েছে মানে কিন্তু মূল নয়, সেটা কাণ্ডও হতে পারে। আদা, হলুদ, ওল, কচু এগুলো সবই কি ভূনিম্নস্থ কাণ্ডের মধ্যে পড়ে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 20 নম্বর কোয়েশ্চেন কী আছে? পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা এবং পাখির ডানা কিসের উদাহরণ? নিষ্ক্রিয় অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, সমসংস্থ অঙ্গ নাকি লুপ্তপ্রায় অঙ্গ? কী কী দেওয়া আছে? পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা, পাখির ডানা। ডানাগুলোর গঠন এখানে আলাদা হতে পারে, কিন্তু প্রত্যেকের কাজ কি? প্রত্যেকে কিন্তু উড়তে সাহায্য করে। ডানা মানে সেটা উড়তে সাহায্য করে, তাহলে এটা কি কাজ একই, আর কাজ এক হলে সেটাকে আমরা কী বলি? সমবৃত্তীয় অঙ্গ। তাহলে অপশানে বি হবে কারেক্ট, সমবৃত্তীয় অঙ্গ। পরবর্তী কোশ্চেন দেখো 21 নম্বর কোয়েশ্চেন কী রয়েছে? অ্যালগাল ব্লুম হলো, অ্যালগাল মানে কি? শৈবাল। অ্যালগাল ব্লুমকে বাংলায় আমরা কী বলতে পারি? অ্যালগাল ব্লুমকে আমরা বাংলায় শৈবাল ব্লুমও কিন্তু বলতে পারি। তো এখানে অপশানস কী কী রয়েছে দেখো। অপশান এতে রয়েছে জলাশয়ে শৈবালের দ্রুত বৃদ্ধি, জলাশয়ে জু প্লাঙ্কটনের দ্রুত বৃদ্ধি, জলাশয়ে শৈবালের ঘনত্ব হ্রাস নাকি জলজ প্রাণীর মৃত্যু ঘটে। শৈবাল ব্লুম কি? ইউট্রিফিকেশন ঘটার ফলে যখন জলাশয়ে ইউট্রিফিকেশন ঘটে তখন কি হয়? জলে জৈব পরিপোষক অত্যাধিক পরিমাণে বেড়ে যায়। জলের যে জৈব পরিপোষক তার পরিমাণ অত্যাধিক পরিমাণে বেড়ে যায়, এটাকে বলে ইউট্রোফিকেশন। আর এই ইউট্রোফিকেশন কী হয়? ইউট্রোফিকেশনের ফলে জলাশয়ে শৈবালে প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পায়, জলাশয় শৈবালে ভর্তি হয়ে যায়, তার জন্য সেটাকে কী বলে? শৈবালের দ্রুত বৃদ্ধি, সেটা হচ্ছে অ্যালগাল ব্লুম। যেহেতু শৈবালকে আমরা কী বলি? অ্যালগি, তার জন্য এটা হচ্ছে অ্যালগাল ব্লুম। অপশান এ হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো 22 নম্বর কোশ্চেন কী রয়েছে? এন্ডেমিক উদ্ভিদ তারা যারা জন্মায়। অপশানস রয়েছে লেকের মিষ্টি জলে, ছায়া ঘন অঞ্চলে, অন্য উদ্ভিদের ওপর, আর রয়েছে সীমিত ভৌগোলিক অঞ্চলে। এন্ডেমিক প্রজাতি বা এন্ডেমিক উদ্ভিদ তাদের কি বলা হয়? যারা নির্দিষ্ট একটা অঞ্চলে জন্মেছে, পৃথিবীর অন্য কোনো জায়গায় সেই সমস্ত উদ্ভিদ পাওয়া যায় না, একটা নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায়, সেটা হচ্ছে কি এন্ডেমিক প্রজাতি। তো এখানে সীমিত ভৌগোলিক অঞ্চলে, অপশন ডি হবে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো 23 নম্বর কোশ্চেন কী বলা আছে? এক অণু NADH প্লাস H+ থেকে উৎপন্ন হয়। NADH প্লাস H+ থেকে প্রান্তীয় শ্বসন প্রক্রিয়া কি উৎপন্ন হয়? প্রান্তীয় শ্বসন প্রক্রিয়া আমরা এখান থেকে এটি পাই, NADH প্লাস H+ থেকেও পাই, তাছাড়া FADH2 থেকেও কিন্তু আমরা ATP পেয়ে থাকি। অপশানসে কী আছে? 2 অণু ATP, 3 অণু ATP, 12 অণু ATP, আরেকটা রয়েছে কি 6 অণু ATP। তো এক অণু NADH প্লাস H+ থেকে পাওয়া যায় 3 অণু ATP। ইলেকট্রন পরিবহন তন্ত্রে বা ETC যেটাকে আমরা বলি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, এখানে এক অণু NADH প্লাস H+ জারিত হয়ে 3 অণু ATP উৎপন্ন করে। অপশন বি হবে কারেক্ট আনসার, 3 অণু ATP। 24 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে? ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষে হাইড্রোজেন দাতার ভূমিকা পালন করে। অপশানস রয়েছে সালফিউরিক অ্যাসিড, জল, হাইড্রোজেন সালফাইড, আর রয়েছে অ্যামোনিয়া। ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষে জলের পরিবর্তে কী ব্যবহৃত হয় বলতো? জলের পরিবর্তে ব্যবহৃত হয় হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইডের সংকেত কি? H2S। তাই জন্য যেহেতু H2O মানে জলের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে কি হাইড্রোজেন সালফাইড, H2S, তাই জন্য ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোনো রকমের অক্সিজেন নির্গত হয় না, পরিবর্তে কী উৎপন্ন হয়? সালফার উৎপন্ন হয়। ঠিক আছে, তার জন্য এদের কী বলা হয়? সালফার ব্যাকটেরিয়াও কিন্তু বলা হয়। পরবর্তী কোশ্চেন দেখো 25 নম্বর কোয়েশ্চেন নাম্বার 25 কী বলছে দেখো। বলা আছে যোগ্যতমের উদ্বর্তন কথাটি কে প্রবর্তন করেন? অপশানস কী আছে? হুগো দ্য ভ্রিস, স্পেন্সার, ল্যামার্ক, আর ডারউইন। যোগ্যতমের উদ্বর্তন কার মতবাদ? এটা হচ্ছে চার্লস ডারউইনের মতবাদ। অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার, চার্লস ডারউইন। যোগ্যতমের উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচন, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, সীমিত খাদ্য বাসস্থান, তারপরে হচ্ছে ভেদ বা প্রকরণ, এগুলো সবই হচ্ছে চার্লস ডারউইনের প্রতিপাদ্য বিষয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 26 নম্বর কোশ্চেন কী রয়েছে? রক্ততঞ্চনে প্রয়োজন হয়। অপশানস কী আছে? Na+ এবং প্রথম বিন, বিতে আছে Na+ এবং K+, সি রয়েছে Na+ এবং থম্বোপ্লাস্টিন, ডিতে রয়েছে ক্যালসিয়াম এবং থম্বোপ্লাস্টিন। তো রক্ততঞ্চন প্রক্রিয়া কী ব্যবহৃত হয়? রক্ততঞ্চন প্রক্রিয়ার প্রয়োজন ক্যালসিয়াম আয়ন আর তার সাথে থম্বোপ্লাস্টিন। তো অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো 27 নম্বর কোশ্চেন কী আছে? কোশ্চেন নাম্বার 27-এ বলা আছে বেলিনির নালী থাকে। অপশানস কী আছে দেখো? যকৃতে, মেডুলা অবলঙ্গাটাতে, বৃক্কে নাকি অন্ত্রে। বেলিনির নালী কোথায় থাকে? বেলিনির নালী পাওয়া যায় বৃক্কে। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে? কোশ্চেন নাম্বার 28 কী বলা আছে? নিচে যেটি উদ্ভিদের অতি প্রয়োজনীয় মৌল নয় সেটি হলো। অপশানস রয়েছে অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ফসফরাস আর ক্যালসিয়াম। এদের মধ্যে অতি প্রয়োজনীয় নয় কোনটা? অতি প্রয়োজনীয় নয় হলো অ্যালুমিনিয়াম। তার মানে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার, অ্যালুমিনিয়াম। বাকিগুলো কি এখানে অতি প্রয়োজনীয় মৌল বা অতিমাত্রিক মৌল। পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে? 29 নম্বর কোয়েশ্চেন, মানুষের হৃৎপিণ্ডে অবস্থিত কপাটিকাগুলির কাজ কী? অপশানস দেখো, দূষিত ও বিশুদ্ধ রক্ত মিশতে না দেওয়া, রক্তের একমুখী পরিবহন করা,
রক্তের একমুখী পরিবহনে বাধা দেওয়া, আর রয়েছে রক্তের প্রকোষ্ঠে সাময়িক সঞ্চয় করা। হৃৎপিণ্ড যে কপাটিকাগুলো রয়েছে সেই কপাটিকার যে মেন ফাংশন সেটা হচ্ছে কি রক্তের একমুখী পরিবহন করা। রক্তের একমুখী পরিবহনকে এনশিওর করাই হচ্ছে হৃৎপিণ্ডের কপাটিকাগুলির কাজ। পরবর্তী কোশ্চেন দেখো 30 নম্বর কোশ্চেন, মানে লাইফ সায়েন্স ক্যাটাগরি 1-এর লাস্ট কোশ্চেন। কোন কোষ অঙ্গাণুতে ক্যাটালেজ উৎসেচক পাওয়া যায়? ক্যাটালেজ উৎসেচক অপশানস কী আছে দেখো, লাইসোজোম, পারঅক্সিজোম, স্ফেরোজোম আর রয়েছে মেসোজোম। ক্যাটালেজ এনজাইম পাওয়া যায় পারঅক্সিজোমে, অপশন বি হবে এখানে কারেক্ট আনসার, পারঅক্সিজোম। ক্যাটালেজ যে এনজাইমটা রয়েছে এই এনজাইমটা হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে উৎপন্ন করে কি জল আর অক্সিজেন। হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে কোষের জন্য ক্ষতিকর একটা যৌগ, এটাকে ভেঙে ক্যাটালাইজ যে এনজাইম সেটা অক্সিজেন আর জলে পরিণত করে দেয়, তাহলে সেটা আর কোষের জন্য ক্ষতিকর রইল না। পারঅক্সিজম হচ্ছে সিঙ্গেল মেমব্রেন বাউন্ড, মানে একক পর্দাবেষ্টিত কোষাঙ্গাণু। ঠিক আছে, তাহলে কি করলো এটা হাইড্রোজেন পারঅক্সাইড থেকে কোষ অঙ্গাণুকে প্লাস কোষকে রক্ষা করলো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে 31 নম্বর কোশ্চেন, মানে লাইফ সায়েন্স ক্যাটাগরি 2-এর কোশ্চেন। সায়েন্স ক্যাটাগরি 2-এ তোমরা পাবে কটা কোশ্চেন? 10টা কোশ্চেন। এখানে কিন্তু 20 নম্বর থাকে, এই 20 নম্বর তোমরা ভেবে চিনতে ভালো করে আনসার দেবে। প্রত্যেকটা কোশ্চেনে 2 নম্বর রয়েছে, ক্যাটাগরি নেই, কিন্তু 2 নম্বর একটা অপশন যদি ভুল করো সেক্ষেত্রে পুরো 2 নম্বর কাটা চলে যাচ্ছে, মানে তোমাদের কিন্তু অনেকটা এখানে কিন্তু নাম্বার কমতেও পারে, নাম্বার বাড়তেও পারে, দুটো ব্যাপারই কিন্তু এখানে ঘটতে পারে। তো সেই হিসেবে ক্যাটাগরি 2টা ভাইটাল তোমাদের জন্য, এখানে ভালো করে আনসার দেবে। চলো দেখা যাক কী রয়েছে প্রথম কোশ্চেনে ক্যাটাগরি 2-এর। পত্ররন্ধ্রের প্রধান কাজ হলো, অপশানস কী আছে, N2 বর্জন, O2 গ্রহণ, O2 বর্জন আর রয়েছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ। পত্ররন্ধ্রের প্রধান কাজ কি? পত্ররন্ধ্রের প্রধান কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ, O2 বর্জন এবং তার সাথে কি O2 গ্রহণও কিন্তু পত্ররন্ধ্রের কাজ। O2 গৃহীত হবে কেন? উদ্ভিদের ক্ষেত্রে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়, উদ্ভিদের কোষেও তো শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়, যার মাধ্যমে উদ্ভিদের প্রয়োজনীয় শক্তি সেটা উৎপন্ন হয়, তার জন্য O2 গৃহীত হয়। O2 বর্জন হয় কখন? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে O2 উৎপন্ন হয় সেই O2টা বর্জিত হয়। আর CO2 গ্রহণ, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজ উৎপাদনের জন্য কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়, তাহলে CO2 গৃহীত হয়। এই তিনটেই কিন্তু পত্ররন্ধ্রের কাজ, O2 গ্রহণ এবং বর্জন, তার সাথে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 32 দেখো কি রয়েছে, ভাইরাস সম্পর্কে সঠিক বক্তব্যগুলি হলো। অপশানস রয়েছে ভাইরাস অকোষীয়, ভাইরাস জিনবস্তু সবসময় আরএনএ, ভাইরাস হলো জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, আর রয়েছে ভাইরাস বাধ্যতামূলক পরজীবী। এগুলোর মধ্যে ভাইরাস সম্পর্কে সঠিক কোনগুলো? সঠিক হচ্ছে ভাইরাস অকোষীয়, কারণ ভাইরাসের কোনো কোষীয় গঠন থাকে না। তারপরে রয়েছে কি ভাইরাস জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, এটাও ঠিক। আর ভাইরাস বাধ্যতামূলক পরজীবী, এটাও ঠিক। মানে অপশন কোনগুলো ঠিক হলো? এখানে অপশন এ ঠিক হলো, অপশন সি ঠিক হলো আর অপশন ডি ঠিক হলো। এই কটা এখানে কিন্তু ঠিক হবে। ভাইরাসের জিনবস্তু আরএনএও হতে পারে, ভাইরাসের জিনবস্তু ডিএনএও হতে পারে। এরম নয় যে ভাইরাসের জিনবস্তু শুধুমাত্র আরএনএই হবে বা শুধুমাত্র ডিএনএ হবে। ঠিক আছে, ভাইরাসের জিনবস্তু কিন্তু বোধ আরএনএ এবং ডিএনএ হতে পারে। তারও আবার ভাগ রয়েছে, আরএনএর মধ্যে এসএসআরএনএ মানে সিঙ্গেল স্ট্যান্ড বা একতন্ত্রী আরএনএ, বা ডিএসআরএনএ মানে দ্বিতন্ত্রী আরএনএ হতে পারে। আর ডিএনএ ক্ষেত্রেও তাই, সিঙ্গেল স্ট্যান্ডার্ডও হতে পারে, ডবল স্ট্যান্ডার্ডও হতে পারে। ভাইরাসকে অকোষীয় কেন বলা হয়? কারণ ভাইরাসের কোনো নির্দিষ্ট কোষীয় সংগঠন নেই। একটা কোষে কি জানি আমরা, কোষ পর্দা থাকে, কোষীয় অঙ্গাণু থাকে, একটা নির্দিষ্ট গঠন থাকে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, কিন্তু ভাইরাসের কোষে এরম কোনো গঠন নেই। ভাইরাসের যে গঠন, বাইরে একটা থাকে কি, বাইরে একটা থাকে ক্যাপসিড আবরণী, অর্থাৎ একটা প্রোটিন আবরণী, তার ভেতর থাকে কি নিউক্লিক অ্যাসিড। এটাই হচ্ছে ভাইরাসের গঠন। তাহলে ভাইরাসের নির্দিষ্ট কোনো কোষীয় গঠন নেই, তাই জন্য কি বলা হয় অকোষীয়। আর কি রয়েছে ভাইরাস জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। কেন বলা হয়? কারণ ভাইরাস যখন পোষক দেহে আক্রমণ করে, ভাইরাস যখন পোষক দেহে বা কোনো প্রাণী দেহে বা উদ্ভিদ দেহে আক্রমণ করুক, তখন কি হয় ভাইরাসের কিন্তু বংশবৃদ্ধি হয়। ভাইরাসের কি হয়? বংশবৃদ্ধি হয়। তাহলে সেক্ষেত্রে কি ভাইরাস জীবের মতো আচরণ করছে, কিন্তু পোষক কোষের বাইরে ভাইরাস জড় বস্তুর মতো আচরণ করে, তার জন্য ভাইরাসকে বলা হয় জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। আর কি রয়েছে এখানে বাধ্যতামূলক পরজীবী। ভাইরাসকে বাধ্যতামূলক পরজীবী এই জন্যই বলা হয় কারণ ভাইরাস কখনোই পোষক কোষ ছাড়া বাঁচতে পারে না। ভাইরাসকে যদি তার বংশবৃদ্ধি করতে হয় তাহলে অবশ্যই তাকে পোষক কোষকে আক্রমণ করতে হবে বা পোষক কোষে আশ্রয় নিতে হবে। তো সেক্ষেত্রে কি ভাইরাস বাধ্যতামূলক পরজীবী। পরবর্তী কোশ্চেন দেখো 33 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে, কোনগুলি মূলের রূপান্তর? অপশানস রয়েছে গাজর, রাঙা আলু, শালগম আর গোল আলু। এগুলোর মধ্যে মূলের রূপান্তর কোনটা? মূলের রূপান্তর হচ্ছে রাঙা আলু এবং গাজর আর শালগম, এই তিনটেই কিন্তু মূলের রূপান্তর। গোল আলু হচ্ছে কাণ্ডের রূপান্তর। গাজর, রাঙা আলু, শালগম এগুলো হচ্ছে সব মূলের রূপান্তর।
নেক্সট কোশ্চেন দেখো 34 নম্বর কোয়েশ্চেন কী রয়েছে। কোশ্চেন নাম্বার 34, কোনগুলি এক্স-সিটু সংরক্ষণ? অপশনস কী কী আছে? বীজ ব্যাংক, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ আর বায়োস্ফিয়ার রিজার্ভ। এগুলোর মধ্যে এক্স-সিটু সংরক্ষণ কোনটা? এক্স-সিটু সংরক্ষণ হচ্ছে বীজ ব্যাংক আর ক্রায়ো সংরক্ষণ, তার সাথে বোটানিক্যাল গার্ডেন, তিনটেই কিন্তু এটা এক্স-সিটু সংরক্ষণ। তাহলে এখানে অপশন কোনগুলো হলো? অপশন এ হলো, বি হলো আর সি হলো, তিনটেই কিন্তু এটা এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ। তাছাড়া চিড়িয়াখানা যদি বলে, চিড়িয়াখানাও কিন্তু এক্স-সিটু সংরক্ষণের উদাহরণই হবে। এই এক্স-সিটু সংরক্ষণ মানে কি? জীবকে, উদ্ভিদকে বা হোক বা প্রাণীকে হোক, জীবকে তার প্রাকৃতিক বাসস্থানের বাইরে নিয়ে সংরক্ষণ করা হচ্ছে এক্স-সিটু সংরক্ষণ। আর এই যে ক্রায়ো সংরক্ষণ রয়েছে, ক্রায়ো সংরক্ষণের টেম্পারেচার কত হয়? -196°C। আর এখানে কি ব্যবহার করা হয়? তরল নাইট্রোজেন। তরল নাইট্রোজেন ব্যবহার করে কিন্তু নমুনা সংরক্ষণ করা হয়। কি কি সংরক্ষণ করা হতে পারে? ডিম্বাণু, শুক্রাণু, ভ্রূণ, বীজ, পরাগরেণু, উদ্ভিদের কলা, ডিম্বকলা, এই সমস্ত কিছু কিন্তু এই ক্রায়ো সংরক্ষণের মাধ্যমে সংরক্ষণ করা হয়। নেক্সট কোশ্চেন দেখবো, চলো আমরা। কি রয়েছে? 35 নম্বর কোয়েশ্চেন কী রয়েছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 35 কী বলা আছে দেখো। হাইপোথ্যালামাসের প্রধান কাজ হলো, অপশনস রয়েছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণ, অন্তঃক্ষরা তন্ত্রকে নিয়ন্ত্রণ, দেহভঙ্গি ও দেহ সাম্য নিয়ন্ত্রণ, আর রয়েছে ব্যক্তিত্ব ও আচরণ নিয়ন্ত্রণ। এর মধ্যে হাইপোথ্যালামাসের কাজ কোনগুলো? হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণ। হাইপোথ্যালামাস স্বয়ংক্রিয় যে স্নায়ুতন্ত্র রয়েছে সেটা সিম্প্যাথেটিক হোক বা প্যারাসিম্প্যাথেটিক হোক, দুই প্রকার স্নায়ুতন্ত্রের সর্বোচ্চ যে নিয়ন্ত্রক সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। আর হাইপোথ্যালামাস কী করে? হাইপোথ্যালামাস অন্তঃক্ষরা তন্ত্রকেও নিয়ন্ত্রণ করে। কারণ হাইপোথ্যালামাস থেকে খরিত হয় কি? রিলিজিং হরমোন আর ইনহিবিটিং হরমোন, যেটা পিটুইটারিকে কন্ট্রোল করে। আর পিটুইটারিকে কন্ট্রোল করা মানে কি? সেখান থেকে পুরো আমাদের যে অন্তঃক্ষরা তন্ত্র সেটাই তো কন্ট্রোল হয়ে যাবে। হাইপোথ্যালামাসের অনেক কাজ রয়েছে। হাইপোথ্যালামাসের কাজগুলো যদি বলি তাহলে এখানে তো দুটো হয়েই গেল, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণ, অন্তঃক্ষরা তন্ত্রের নিয়ন্ত্রণ। তাছাড়া কী করে? তাছাড়া দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে, ক্ষুধা, তৃষ্ণা, খাদ্য গ্রহণ, পরিতৃপ্তি এগুলো নিয়ন্ত্রণ করে, যৌন ক্রিয়া নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে বললাম? যৌন ক্রিয়া। তার সাথে নিদ্রা নিয়ন্ত্রণ করে, নিদ্রা, ঠিক আছে? নিদ্রা মানে ঘুম বা স্লিপকে নিয়ন্ত্রণ করে। তো কাজ কিন্তু হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে। আর কি রয়েছে এখানে? অপশনস দেখো। অপশন আছে দেহভঙ্গি ও দেহ সাম্য নিয়ন্ত্রণ। দেহভঙ্গিকে নিয়ন্ত্রণ করে আমাদের লঘু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। দেহভঙ্গি মানে কি? পোশ্চার, আর দেহ সাম্য মানে যে বডি ব্যালেন্স, দুটোই হচ্ছে কি নিয়ন্ত্রণ করবে? লঘু মস্তিষ্ক। আর রয়েছে ব্যক্তিত্ব ও আচরণ নিয়ন্ত্রণ, এটা হচ্ছে থ্যালামাসের কাজ। ব্যক্তিত্ব ও সামাজিক আচরণ যদি বলে তাহলে সেটা কে নিয়ন্ত্রণ করে? থ্যালামাস নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 36 কী রয়েছে? প্রোটোজোয়ার বৈশিষ্ট্য। অপশন কী আছে? বহুকোষী, ইউক্যারিওটিক, হিস্টোন প্রোটিনবিহীন, গমনাঙ্গ, সিলিয়া, সিউডোপোডিয়া ও ফ্লাজেলা। তো এর মধ্যে প্রোটোজোয়ার বৈশিষ্ট্য কোনগুলো? প্রোটোজোয়ার বৈশিষ্ট্য হচ্ছে, প্রোটোজোয়া কী হবে? অলওয়েজ ইউক্যারিওটিক হবে। প্রোটোজোয়াতে তো হিস্টোন প্রোটিন থাকবেই, বিহীন তো হবে না। আর কি রয়েছে? প্রোটোজোয়ার গমনাঙ্গ সিউডোপোডিয়া হতে পারে, সিলিয়াও হতে পারে, আবার ফ্লাজেলাও হতে পারে। তিনটেই কিন্তু প্রোটোজোয়ার গমনাঙ্গ হতে পারে। তার মানে এখানে কোনগুলো ঠিক? অপশন বি ঠিক আর অপশন ডি ঠিক, দুটো এখানে ঠিক। আর প্রোটোজোয়া কী হয়? প্রোটোজোয়া হয় এককোষী। প্রোটোজোয়া হয় এককোষী। এই একটা কোষের মধ্যে অনেকগুলো বা একটা নিউক্লিয়াস, একক নিউক্লিয়াস বা বহু নিউক্লিয়াস যুক্ত হতে পারে, কিন্তু কোষ কটা পেন থাকবে? কোষ কিন্তু অনলি ওয়ান, ইউনিসেলুলার। প্রোটোজোয়া হচ্ছে ইউনিসেলুলার ইউক্যারিওটিক। আর হিস্টোন প্রোটিন বিহীন তো হবে না। প্রোটোজোয়ার ক্ষেত্রে হিস্টোন প্রোটিনও থাকবে, তার সাথে সমস্ত প্রকার যে কোষ অঙ্গাণুগুলো, পর্দা ঘেরা যে কোষ অঙ্গাণু, সমস্ত কিন্তু প্রোটোজোয়ার ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে। নেক্সট কোশ্চেন দেখো। কোয়েশ্চেন নাম্বার 37 কী রয়েছে? সঠিক জোড়াগুলি চিহ্নিত করো। কি কি জোড়া রয়েছে দেখো। হাইপোথ্যালামাসের সঙ্গে রয়েছে জিএনআরএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। অগ্রপিটুইটারি থেকে রয়েছে অক্সিটোসিন, শুক্রাশয় থেকে রয়েছে টেস্টোস্টেরন, আর প্লাসেন্টা থেকে রয়েছে রেনিন। এর মধ্যে কারেক্ট কোনগুলো? কারেক্ট হচ্ছে হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ খরিত হয়, এটা একদম ঠিক। কারণ হাইপোথ্যালামাস থেকে যত রিলিজিং হরমোন, আর এই দেখলে তোমরা বুঝে যাবে যে রিলিজিং হরমোন, তার মানে সেটা খরিত হচ্ছে হাইপোথ্যালামাস থেকে। আর কোনটা ঠিক? আর হচ্ছে প্লাসেন্টা থেকে রেনিন খরিত হয়, এটাও কিন্তু ঠিক, ঠিক আছে? প্লাসেন্টা থেকে রেনিন খরিত হয়, এটাও ঠিক। কিন্তু অগ্রপিটুইটারি থেকে তো অক্সিটোসিন খরিত হয় না। অক্সিটোসিন কোথা থেকে খরিত হয়? অক্সিটোসিন খরিত হয় পশ্চাৎ পিটুইটারি থেকে। আর শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন খরিত হয়, এটাও অবশ্যই ঠিক, এটাও ঠিক। শুক্রাশয় থেকে খরিত হয় টেস্টোস্টেরন, এটাও ঠিক। অপশন সিটাও কিন্তু এখানে ঠিক রয়েছে। মানে ঠিক কী কী হলো? এ হলো, অপশন সি হলো, আর অপশন ডি হলো। এই তিনটেই কিন্তু এখানে কারেক্ট অপশন। আর প্লাসেন্টা থেকে আর কী কী হরমোন খরিত হয়? প্লাসেন্টা থেকে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন মানে এইচসিজি। প্লাসেন্টা থেকে খরিত হরমোন হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। তার সাথে হচ্ছে কি বললাম? হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিন, রেনিন আর রিল্যাক্সিনটা মনে রাখবে। এই সবকটা হচ্ছে প্লাসেন্টা নিঃসৃত হরমোন।
পরবর্তী কোশ্চেন দেখো 38 নম্বর কোশ্চেন। কী রয়েছে কোশ্চেনে বলা আছে নিচের কোনগুলি মৃত প্রকৃতির। কী রয়েছে অপশানে দেখো, বাস্টতন্তু, প্যারেনকাইমা, ট্রাকিয়া আর স্ক্লেরাইড। এর মধ্যে মৃত কোনটা? বাস্টতন্তু হচ্ছে ফ্লোয়েম তন্তু। বাস্টতন্তু বলতে কী বুঝি আমরা? ফ্লোয়েম তন্তু। জাইলেম তন্তু হোক বা ফ্লোয়েম তন্তু হোক, দুটোই কিন্তু মৃত। তাহলে এখানে কী হবে? প্রথমে অপশান এটা তো হবেই, কারণ ফ্লোয়েম তন্তু বা বাস্টতন্তু হচ্ছে মৃততন্তু। আর ট্রাকিয়া মৃত। ট্রাকিয়া হচ্ছে জাইলেমের একটা উপাদান, আর জাইলেমের উপাদান জাইলেম প্যারেনকাইমা ছাড়া সবকটাই মৃত, তাই ট্রাকিয়াও এখানে মৃত হচ্ছে। আর হচ্ছে স্ক্লেরাইডও কিন্তু মৃত প্রকৃতির। স্ক্লেরাইড কেমন? মৃত প্রকৃতির। মানে এখানে কী ঠিক হলো? অপশান এ হলো, অপশান সি হলো, আর অপশান ডি হলো। তিনটে অপশান কিন্তু এখানে কারেক্ট হয়েছে। আর প্যারেনকাইমা কেমন? প্যারেনকাইমা কিন্তু সজীব। প্যারেনকাইমা হলো সরল স্থায়ী কলা। প্যারেনকাইমা কি? প্যারেনকাইমা হলো সরল স্থায়ী কলা। তারপর প্যারেনকাইমা কি? প্যারেনকাইমা সজীব। আর সরল স্থায়ী কলা প্যারেনকাইমা ছাড়া আর কি আছে? কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমাও কিন্তু মৃত প্রকৃতির হয়। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 39। কী রয়েছে? কোনগুলি স্টেরয়েড হরমোন? অপশানস কী আছে দেখো, কর্টিসোল, অ্যালডোস্টেরন, প্রোজেস্টেরন, অ্যাড্রিনালিন। তো এর মধ্যে স্টেরয়েড কোনগুলো? স্টেরয়েড হরমোন হচ্ছে কর্টিসোল, অ্যালডোস্টেরন এবং প্রোজেস্টেরন। এই তিনটেই কিন্তু এখানে স্টেরয়েড হরমোন। কর্টিসোল খরিত হয়, আর কর্টিসোল আর অ্যালডোস্টেরন এই দুটো হরমোন খরিত হয় অ্যাড্রেনাল যে কর্টেক্স রয়েছে সেই কর্টেক্স থেকে। আর কর্টেক্স থেকে যে হরমোনগুলো খরিত হয় সেটা মিনারেলোকর্টিকয়েড হোক, গ্লুকোকর্টিকয়েড হোক বা সেক্স স্টেরয়েড হোক, সেগুলো সবই কিন্তু স্টেরয়েড প্রকৃতিরই হবে। আর অ্যাড্রিনালিন হচ্ছে ফেনলজাত হরমোন। অ্যাড্রিনালিন কেমন প্রকৃতির হরমোন? অ্যাড্রিনালিন হচ্ছে ফেনল প্রকৃতির হরমোন। আর তাছাড়া আর কী হবে স্টেরয়েড জাতীয় হরমোন? স্টেরয়েড জাতীয় হরমোন ইস্ট্রোজেন হবে। ইস্ট্রোজেনও অবশ্যই স্টেরয়েড জাতীয় হরমোন, এবং টেস্টোস্টেরনও কিন্তু স্টেরয়েড জাতীয় হরমোন। এগুলো স্টেরয়েড জাতীয় হরমোনের উদাহরণ। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, কোশ্চেন নাম্বার 40, অর্থাৎ ক্যাটাগরি 1 লাইফ সায়েন্স, লাস্ট কোশ্চেন। কী রয়েছে দেখো, সঠিক জোড়াগুলি চিহ্নিত করো। অপশনস কী রয়েছে? ক্যালসিটোনিন থাইরয়েড গ্রন্থি, রিল্যাক্সিন প্লাসেন্টা, অ্যাড্রিনালিন অ্যাড্রিনাল কর্টেক্স, মেলাটোনিন পিনিয়াল বডি। এর মধ্যে কারেক্ট কোনগুলো? কারেক্ট হচ্ছে প্রথমত মেলাটোনিন পিনিয়াল বডি একদম ঠিক, রিল্যাক্সিন প্লাসেন্টাও ঠিক, এবং ক্যালসিটোনিন করতে হয় থাইরয়েড গ্রন্থি থেকে, এটাও ঠিক। মানে অপশান এ, অপশান বি আর অপশান ডি কিন্তু ঠিক। ম্যাক্সিমাম স্টুডেন্টসই রয়েছে অ্যাড্রিনালিনের সাথে অ্যাড্রিনাল কর্টেক্সন দেখেই ঠিক করে দেবে, কিন্তু অ্যাড্রিনালিন আর নন অ্যাড্রিনালিন এর যে হরমোন দুটো রয়েছে সেটা অ্যাড্রিনাল কর্টেক্স থেকে খরিত হয় না, সেটা খরিত হয় কোথা থেকে? অ্যাড্রিনাল মেডুলা থেকে। অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনালিন এগুলো খরিত হয়। আর অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কী খরিত হয়? গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, সেক্স কর্টিকয়েড। মিনারেলোকর্টিকয়েডের মধ্যে যেমন বলি অ্যালডোস্টেরন হচ্ছে মিনারেলোকর্টিকয়েড, তার মানে সেটা কোথা থেকে খরিত হবে? সেটা কিন্তু অ্যাড্রিনাল কর্টেক্স থেকে খরিত হবে। গ্লুকোকর্টিকয়েড, কর্টিসোল এগুলো খরিত হবে কোথা থেকে? অ্যাড্রিনাল কর্টেক্স থেকে। পরবর্তী কোশ্চেন দেখো, লাইফ সায়েন্স শেষ হলো, শুরু হবে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1। কী রয়েছে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1? তোমরা পাবে 15টা কোয়েশ্চেন, মানে 1 নম্বর করে যেহেতু, তাই 15 নম্বরই থাকবে এখানে। কোয়েশ্চেন কি বলা আছে দেখো, কোয়েশ্চেনই বলা আছে ভরের পরিবর্তন ইন্টু বেগ বাই সময় যে রাশি নির্দেশ করে তা হলো বেগ, শক্তি, বল আর ভরবেগ। ভরের পরিবর্তন ইন্টু বেগ বাই সময় মানে এম ভি বাই, আমি টি লিখতে পারি, এম ভি বাই টি। এবং ভি বাই টি মানে কি হয়? ভি বাই টি বলতে হচ্ছে এ, তার মানে এফ সমান, তার মানে কী পেলাম আমরা? এখানে পেলাম এম এ। আর এম এ মানে কি হয়? এম এ বলতে আমরা কি বুঝি? এম এ হচ্ছে এফ সমান হয় এম এ। এটা হচ্ছে কার সূত্র? নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এফ সমান এম এ। তাহলে কী বললাম আমরা? এম এ সমান কী পেলাম? বা ভরের পরিবর্তন ইন্টু বেগ বাই সময় পেলাম কি? বল। অপশান সি হবে এখানে কারেক্ট আনসার, বল। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 42। প্লবতা কোন দিকে কাজ করে? পার্শ্বমুখে, নিম্নমুখে, ঊর্ধ্বমুখে নাকি উভয়মুখে? প্লবতা কাজ করে অলওয়েজ ঊর্ধ্ব অভিমুখে। প্লবতা কোন দিকে কাজ করবে? ঊর্ধ্ব অভিমুখে বা উপরের দিকে। বস্তুর ওজন কাজ করে নিচের দিকে এবং প্লবতা কাজ করে উপরের দিকে। সবসময় মনে রাখবে প্লবতা হচ্ছে একটা ঊর্ধ্বমুখী বল। প্লবতা কেমন বল? প্লবতা হচ্ছে ঊর্ধ্বমুখী বল। এই প্লবতার কারণে কি হয়? কোনো প্রবাহিতে যখন কোনো বস্তুকে নিমজ্জিত করা হয়, নিমজ্জিত কোনো বস্তুর কী হয়? আপাত ওজনের হ্রাস ঘটে কিসের জন্য? এই প্লবতার জন্যই। আপাত ওজনের হ্রাস ঘটে এই প্লবতা বলের জন্যই কিন্তু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে, কোশ্চেন নাম্বার 43। কী আছে দেখো, কোনো বস্তুকণার মুক্তিবেগের মান কত? 9.2 কিমি পার সেকেন্ড, 10.2 কিমি পার সেকেন্ড, 11.2 কিমি পার সেকেন্ড নাকি 12.2 কিমি পার সেকেন্ড? কোনো বস্তুকণার মুক্তিবেগের মান কী হয়? 11.2 কিমি পার সেকেন্ড। মুক্তিবেগটা কি? মুক্তিবেগ হচ্ছে যে গতিবেগে
বস্তুকে ছুঁড়ে দিলে সেই বস্তুটা পৃথিবীর আকর্ষণ বলের একদম বাইরে চলে যাবে, সেটা আর কখনোই পৃথিবীতে ফিরে আসবে না, মানে মহাশূন্যে একদম চলে যাবে, পৃথিবীর অভিকর্ষজ বলের একদম বাইরে চলে যাবে, সেটাকে বলতে হয় মুক্তিবেগ, সেটাকে বলছে কি মুক্তিবেগ। আর এর মান কত? প্রতি সেকেন্ডে 11.2 কিমি বা 11.2 কিলোমিটার পার সেকেন্ড হচ্ছে মুক্তিবেগের মান। পরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 44। কি বলা আছে? একটি বস্তুকে যখন উল্লম্বভাবে ওপরে ছোড়া হয় তখন বস্তুর গতিশক্তি অপশনস রয়েছে বাড়বে, কমবে, একই থাকবে নাকি বলা সম্ভব নয়। কোনো বস্তুকে যখন উল্লম্বভাবে ওপরের দিকে ছুড়ে দেওয়া হচ্ছে তখন অবশ্যই বস্তুটা কি হয়? আস্তে আস্তে যত ওপরের দিকে যেতে থাকে বস্তুর গতিবেগ কমতে থাকে, বস্তুর গতিবেগ ধীরে ধীরে কমতে থাকে। কেন কমে? কারণ বস্তুর উপর কাজ করে কি? অভিকর্ষজ বল। বস্তুর উপর কাজ করছে কি? অভিকর্ষজ বল। তো এই অভিকর্ষজ বল কি বস্তুকে নিচের দিকে টানছে, সেই জন্য বস্তুর গতিবেগ ধীরে ধীরে কমতে থাকছে। আর এক সময় গিয়ে বস্তুর গতিবেগ কী হয়? শূন্য হয়ে যায়। তাই যখন কোনো বস্তুকে উল্লম্বভাবে সোজা ওপরের দিকে ছুড়ে দিলাম তার মানে তার গতিশক্তি কী হবে? আস্তে আস্তে কমতে থাকবে। যেহেতু গতিবেগ কমছে আর গতিশক্তি মানে কি? হাফ mv স্কোয়ার। ভি মানে হচ্ছে গতিবেগ, তাহলে গতিবেগ যদি কমে গতিশক্তি অবভিয়াসলি কমবে। আর বাড়বে কি? যত ওপরের দিকে যাবে স্থিতিশক্তি ততই বাড়ে, স্থিতিশক্তির পরিমাণ বাড়তে থাকে, গতিশক্তির পরিমাণ কমতে থাকে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে, 45 নম্বর কোশ্চেন। বলা আছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 গ্রাম বরফকে জলে পরিণত করতে কত ক্যালোরি তাপ লাগবে। অপশানস এখানে দিয়ে দেওয়া রয়েছে, এক লাইনের একটা অঙ্ক করতে হবে তোমাদের। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 গ্রাম বরফ, তাকে আমরা জলে পরিণত করছি। তাহলে এখানে কি হচ্ছে? উষ্ণতা আমি একই রাখছি, শুধুমাত্র অবস্থায় পরিবর্তন ঘটাচ্ছি, বরফকে জলে পরিণত করছি। তাহলে যে তাপ লাগবে সে তাপের মান কী হবে? H সমান mst। m মানে ভর, s হচ্ছে আপেক্ষিক তাপ, t হচ্ছে যত পরিমাণ। তাহলে এখানে আমরা কি সূত্র ইউজ করব? সূত্র ইউজ করব H সমান ml। ml কেন ইউজ করছি? কারণ এখানে কি লিন তাপ, এখানে লিন তাপের প্রয়োজন হবে। এখানে কিন্তু টেম্পারেচারে কোনো দেখো পরিবর্তন ঘটেনি, আগেও 0 ডিগ্রি সি ছিল, পরেও 0 ডিগ্রি সি বলেছে, বা আলাদা করে টেম্পারেচারে কোনো পরিবর্তন এখানে বলে দেওয়া হয়নি, কিন্তু অবস্থার পরিবর্তনটা তোমাকে এখানে মেনশন করে দিয়েছে, বরফ থেকে জল। তাহলে এইচ এর মান বের করতে হবে, কত ক্যালোরি তাপ লাগবে। তাহলে এইচ সমান কি? এম মানে হচ্ছে ভর, ভর কত দেওয়া আছে? 5 গ্রাম, তাহলে 5 লিখলাম এখানে। এল বরফ গলনের লিন তাপ, বরফ যে জলে পরিণত হয় অর্থাৎ বরফ গলনের লিন তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। 80 ক্যালোরি পার গ্রাম, গুণ করে দাও, আনসার পেয়ে যাবে। 5 × 40 কত হবে? 400, মানে 400 ক্যালোরি তাপ কিন্তু লাগবে। কত ক্যালোরি? 400 ক্যালোরি। কোথায় রয়েছে? অপশানে বিতে রয়েছে, তাহলে অপশানে বি 400 ক্যালোরি হবে আমাদের কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 46। কী আছে? 138 হার্জ কম্পাঙ্কের সমমেল কোনটি? অপশন কী আছে? 276 হার্জ, 515 হার্জ, 266 হার্জ, আর রয়েছে 476 হার্জ। 138 হার্জ কম্পাঙ্কের যে সমমেল, সমমেল বলতে কি আগে তো জানতে হবে, সমমেল কি না তোমরা বের করতে পারবে না। সমমেল বলতে যে কম্পাঙ্কটা তোমার এখানে দেওয়া রয়েছে তার সরল গুণিতক, সরল গুণিতক। ঠিক আছে, এখানে কোনটা অপশানে এমন কোন অপশান রয়েছে যেটা 138-এর সরল গুণিতক? একটাই দেখো এখানে রয়েছে, কোনটা? 276 হার্জ। তাহলে এখানে যে সমমেল সেটা কী হয়ে যাবে? সমমেল হয়ে যাবে 276 হার্জ, কারণ 138কে 2 দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি? 276 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে 138-এর যে সমমেল সেটা এখানে 276 হার্জ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে, কোশ্চেন নাম্বার 47। কী বলা আছে? 11 N 23, মানে যে নিচের সংখ্যাটা থাকে সেটা ইন্ডিকেট করে কি? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, আর ওপরে যে সংখ্যাটা থাকে সেটা নির্দেশ করে কি? ভর সংখ্যা। ঠিক আছে, ভর সংখ্যা, ভর কিন্তু নয়, কখনো এটাকে ভরের সঙ্গে তুলনা করবে না, এটা জাস্ট ভর সংখ্যা। আর ভর সংখ্যা বলতে কি? ভর সংখ্যা বলতে নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত প্রোটন আর নিউট্রনের সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা, সেই সংখ্যাটাই হচ্ছে এই ওপরের সংখ্যাটা। এবার কি বলছে? ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? প্রথমত ইলেকট্রন বিন্যাস তাহলে করতে হবে। ইলেকট্রন বিন্যাস আমরা কী করে করব? আমি তো বললাম নিচের সংখ্যাটা হচ্ছে প্রোটন সংখ্যা, নিচের সংখ্যাটা প্রোটন সংখ্যা, ওপরের সংখ্যাটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে ইলেকট্রন সংখ্যা তো এখানে দেয়াই নেই, দেয়া নেই তো। কিন্তু তোমরা জানবে সবসময় নিচের সংখ্যাটা হচ্ছে যেহেতু ইলেকট্রন সংখ্যা, আর এখানে পরমাণুর কথা বলা হচ্ছে, কোনো আয়নের কথা বলা হয়নি, কোনো আয়নের কথা এখানে বলা হচ্ছে না, আয়নের কথা এখানে বলা হচ্ছে না। যখনই পরমাণুর কথা বলা হচ্ছে, পরমাণু কেমন হয়? পরমাণু হয় নিস্তড়িত, আর নিস্তড়িত মানে এখানে যতগুলো প্রোটন ততগুলোই থাকবে কি? ইলেকট্রন, যতগুলো প্রোটন ততগুলোই থাকবে কি? ইলেকট্রন। তাহলে এখানে 11টা প্রোটন, ইলেকট্রনও থাকবে কি? 11টা। ঠিক আছে, আর 11টাকে আমি ইলেকট্রন বিন্যাস করলে কি পাবো? 2, 8 আর 1, মানে সর্বশেষ কক্ষে কটা ইলেকট্রন পাচ্ছি? একটা। তাহলে সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন প্রেজেন্ট থাকবে? একটা ইলেকট্রন। আর সোডিয়ামের যোজ্যতাও কি হয়? যোজ্যতা হচ্ছে 1,
কারণ সোডিয়াম পরমাণু যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে তার ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাবে 10, আর ইলেকট্রন বিন্যাস কী হবে 2 + 8, তাই লাস্টে কী হচ্ছে 8 হয়ে গেল, মানে একটা ত্যাগ করলে সে অষ্টক পূর্তি পেয়ে গেল। তাহলে এখানে সোডিয়ামের যে যোজ্যতা সেটা হচ্ছে 1। পরবর্তী কোয়েশ্চেন দেখো 48 নম্বর কোয়েশ্চেন কী রয়েছে, নিচের কোন অধাতু তড়িতের সুপরিবাহী? নিচের কোন অধাতু তড়িতের সুপরিবাহী? অপশানস কী কী আছে, কার্বন অ্যাশ, হিরক, গ্রাফাইট আর সালফার। তো এখানে তড়িতের সুপরিবাহী কোন অধাতু, সেটা হচ্ছে গ্রাফাইট ছাড়া গ্যাস কার্বনও কিন্তু তড়িতের সুপরিবাহী। পরীক্ষায় আসতে পারে যে কোন কোন অধাতু তড়িতের সুপরিবাহী, তখন মনে রাখবে গ্রাফাইট আর গ্যাস কার্বন এরা কিন্তু অধাতু হওয়া সত্ত্বেও তড়িতের সুপরিবাহী হয়। নেক্সট কোশ্চেন দেখো 49 নম্বর কোয়েশ্চেন কী রয়েছে, 90x230 রয়েছে। পরমাণুটির নিউট্রন সংখ্যা 2 বৃদ্ধি পেলে নতুন সংকেত কী হবে? পরমাণুর ক্ষেত্রে নিউট্রন সংখ্যাকে 2 বৃদ্ধি করা হচ্ছে। নিউট্রন সংখ্যা কোনটাকে ইন্ডিকেট করে, ওপরটা না নিচটা? বইটা হচ্ছে এখানে প্রোটন সংখ্যা, ঠিক আছে, আর 230টা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। 230 হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। তাহলে এখানে যদি আমি নিউট্রন সংখ্যাকে 2 বৃদ্ধি করি তাহলে আগে ছিল কত 230, তাহলে এখন কত হয়ে যাবে সেটা 232। নিউট্রন সংখ্যা 2 বৃদ্ধি পেলে যে 230-এর জায়গায় আমরা কত লিখব 232, কিন্তু প্রোটন সংখ্যা আগে যেটা ছিল 90, সেই প্রোটন সংখ্যার কিন্তু এখানে কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে কার, ভর সংখ্যার। নিউট্রন সংখ্যা পরিবর্তন হওয়ার কারণে এখানে কি পরিবর্তিত হবে, ভর সংখ্যা পরিবর্তিত হবে, প্রোটন সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব, সংকেতটা কি হয়ে যাবে, নিচে তো 90 থাকবে, এক্সটা এক্সই থাকবে এবং ওপরে কি হবে 232। 90x 232 রয়েছে অপশান বিতে, তাহলে অপশান বি হবে এখানে কারেক্ট আনসার। যদি মনে করো কোশ্চেনে বলা থাকতো নিউট্রন সংখ্যার পরিবর্তে প্রোটন সংখ্যা 2 বৃদ্ধি পেয়েছে, প্রোটন সংখ্যা, তাহলে আমাকে নিচেও 2 বাড়াতে হতো এবং ওপরেও 2 বৃদ্ধি পেত, নিচেও 2 বৃদ্ধি পেত এবং ওপরেও 2 বৃদ্ধি পেত, কারণ নিচটা ইন্ডিকেট করছে কি প্রোটন সংখ্যা আর ওপরটা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। তাহলে প্রোটন যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে নিচে পারমাণবিক সংখ্যাটাও বৃদ্ধি পাবে এবং ওপরে ভর সংখ্যাটাও বৃদ্ধি পাবে, তাও নিচেও বৃদ্ধি পেত, ওপরের সংখ্যাটাও বৃদ্ধি পেত। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 50 কী রয়েছে, Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট লবণটির আর্দ্র বিশ্লেষণে উৎপন্ন হয়। যখনই তোমাকে আর্দ্র বিশ্লেষণের কথা বলবে তখন যেটার আর্দ্র বিশ্লেষণের কথা বলছে তার সাথে তুমি বিক্রিয়া ঘটিয়ে দেবে জলের, Na2CO3-র সাথে তুমি জলের বিক্রিয়া ঘটিয়ে দাও। আর্দ্র বিশ্লেষণ মানে কি, জলের সাথে বিক্রিয়া হয়ে কী হবে, সেটা ভেঙে যাবে, অণুটা ভেঙে যাবে। Na2CO3-এর সাথে জলের বিক্রিয়া হয় তাহলে সিম্পলি আমরা প্রথমে কী পাবো, NaOH পাবো, আর কী পাবো, CO3-এর জন্য কোন অ্যাসিড পাবে তুমি, কার্বনিক অ্যাসিড, H2CO3। কী পেলে, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বনিক অ্যাসিড, মানে NaOH তার সাথে H2CO3। কোথায় রয়েছে দেখো, NaOH আর H2CO3 রয়েছে অপশন ডিতে, তাহলে অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার। বুঝতে পারলে আর্দ্র বিশ্লেষণ মানেই তোমাকে মনে রাখতে হবে এই যে যৌগটা এখানে দেওয়া রয়েছে তার সাথে কার বিক্রিয়া ঘটবে, জলের বিক্রিয়া ঘটবে। পরবর্তী কোশ্চেন দেখো, আর এমনিতেও এটা বোঝাই যাচ্ছে দেখো, কারণ হচ্ছে দেখো Na2CO3 মানে কি, এখানে Cl নেই তাহলে এটা হচ্ছে না, S মানে সালফার নেই এটাও হচ্ছে না, আবার কে পটাশিয়াম নেই তাহলে এটাও হচ্ছে না, পড়ে থাকছে কি একটাই, অপশন ডি পড়ে থাকছে, তাহলে অপশন ডি এখানে কারেক্ট আনসার হতো এমনিতেও। পরবর্তী কোশ্চেন দেখো 51 নম্বর কোশ্চেন কী রয়েছে, ফারেনহাইট স্কেলের কত উষ্ণতায় বিশুদ্ধ জল জমে বরফ হয়? ফারেনহাইট স্কেলের কত উষ্ণতায় বিশুদ্ধ জল জমে বরফ হবে? তাহলে আমাদের ক্যালকুলেট করে এটা বের করতে হবে। বিশুদ্ধ জল জমে বরফ হয় কত ডিগ্রি টেম্পারেচারে, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। আর সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্ক কী, সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্ক হচ্ছে C/5 সমান F - 32/9। C/5 সমান হচ্ছে F - 32/9। আমি কি বললাম, কত ডিগ্রি টেম্পারেচারে বিশুদ্ধ জল জমে বরফ হচ্ছে, 0 ডিগ্রি টেম্পারেচারে, তাহলে সি এর জায়গায় আমি 0 করে দিলাম। কোনাকুনি গুণ করো, 9-এর সাথে 0 গুণ করলে 0 হয়ে যাবে, এদিকে পাবো আমরা 5F - 5 × 32, 5F - 5 × 32। তাহলে এদিকে আমরা নিয়ে আসি, তাহলে আমরা কি পাবো, 5F সমান পাবো 5 × 32, কী পাবো 5F সমান 5 × 32, 5 কেটে যাবে, F সমান তুমি কী পাবে 32, মানে ফারেনহাইট স্কেলের টেম্পারেচার কত হবে 32 ডিগ্রি ফারেনহাইট, মানে কী পেলে তুমি 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এছাড়াও যদি তোমাদের কখনও কনভার্ট করতে বলে সেলসিয়াস থেকে ফারেনহাইটে বা ফারেনহাইট থেকে সেলসিয়াসে, তাহলে সূত্রটা মনে রাখবে C/5 সমান F - 32/9। তোমাকে ধরো বললো যে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সমান কত ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াসের টেম্পারেচার তোমাকে বলে দিয়েছে, এখানে ফারেনহাইটটা বের করতে বলেছে, তাহলে কি বললাম আমি 20 ডিগ্রি সেলসিয়াস বলেছি, তারপর আমি লিখবো কি 20 ডিগ্রি সেলসিয়াস আমি তোমাকে বললাম, তাহলে সম্পর্ক কী বললাম C/5 মানে 20/5 সমান F - 32/9, F - 32/9, এটা কত হবে 4 হবে।
তাহলে 4 9 কত হচ্ছে 36, f মাইনাস 32 সমান তুমি পাবে কত, f মাইনাস 32 সমান তুমি পাবে 36। তাহলে এখান থেকে তুমি ফারেনহাইট বের করতে চাও, কত বেরোবে 36 প্লাস 32, 36 প্লাস 32 কত হচ্ছে 3 আর 3 6 এবং 6 আর 2 8, মানে 68 ডিগ্রি ফারেনহাইট কিন্তু এখানে বেরোচ্ছে। ঠিক আছে, এভাবে কিন্তু সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে কনভার্সন করা যায়। আরেকটা কোশ্চেন তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কত ডিগ্রি টেম্পারেচারে এই যে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের যে টেম্পারেচার সমান হয়, সেটা হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস হোক বা -40 ডিগ্রি ফারেনহাইট হোক, সেটাতে কিন্তু সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে একই পাঠ দেবে। পরবর্তী কোশ্চেন দেখো, 52 নম্বর কোশ্চেন কী রয়েছে, একটি উত্তর লেন্সের ফোকাস দূরত্ব f, কোনো বস্তু লেন্স থেকে x দূরত্বে থাকলে বস্তুটির একটি সমশীর্ষ প্রতিবিম্ব কী শর্তে গঠিত হবে। সমশীর্ষ প্রতিবিম্ব কোন লেন্সের ক্ষেত্রে গঠন করা হচ্ছে, উত্তর লেন্সের ক্ষেত্রে, যখন ফোকাস দূরত্ব দিয়ে দেওয়া রয়েছে f। তাহলে যখন আমরা উত্তর লেন্সের ক্ষেত্রে যদি সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করতে হয়, তাহলে শর্ত কি, শর্ত হচ্ছে বস্তুর দূরত্ব সবসময় ফোকাস দূরত্ব থেকে কম হতে হবে। বস্তুর দূরত্ব ফোকাস দূরত্ব থেকে কম হলেই তবেই সেটা আমরা কি পাবো, সমশীর্ষ প্রতিবিম্ব পাবো। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 53। কোশ্চেন নাম্বার 53তে কী রয়েছে, সিএনজি গ্যাসের প্রধান উপাদান। সিএনজি ফুল ফর্ম কি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এর প্রধান উপাদান কি, প্রধান উপাদান হচ্ছে মিথেন। সিএনজি গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, অপশন এ হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 54 কী রয়েছে, 54 নম্বর কোশ্চেনে বলা আছে আলফা কণা নির্গত হলে যে নতুন নিউক্লিয়াসটি সৃষ্টি হয় তার ভর সংখ্যা পুরনো নিউক্লিয়াসের থেকে ভর সংখ্যা 8 একক কম, 4 একক কম, 2 একক কম নাকি 1 একক কম। যখন আলফা কণা নির্গত হচ্ছে, আলফা কণা মানে কি হয়, আলফা কণা হচ্ছে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস, He2+ হচ্ছে আলফা কণা। আলফা কণা দুটো প্রোটন এবং দুটো নিউট্রন নিয়ে গঠিত, এখানে কোনো ইলেকট্রন কিন্তু থাকে না। কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে যখন একটা আলফা কণা নির্গত হবে, তখন নতুন যে নিউক্লিয়াসটা তৈরি হবে তার ভর সংখ্যা আগেটার থেকে 4 একক কম হবে, এবং প্রোটন সংখ্যা আগেটার থেকে 2 একক কম হবে। তাহলে ভর সংখ্যা কত কমলো, ভর সংখ্যা কমলো 4 একক। কোথায় রয়েছে দেখো, অপশন বিতে রয়েছে 4 একক কম। আর 2 একক কম হবে কি, 2 একক কম হবে যে প্রোটন সংখ্যা, সেটা প্রোটন সংখ্যা 2 একক কমে যাবে আর ভর সংখ্যা 4 একক কমে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 55, লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1, এটা কিন্তু লাস্ট কোশ্চেন। কী আছে দেখো, 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 15.5 গ্রাম কোনো লবণের সম্পৃক্ত দ্রবণে লবণ আছে 5.5 গ্রাম, ওই উষ্ণতায় লবণটির দ্রাব্যতা কত হবে। দ্রাব্যতা বের করার সূত্র কি, দ্রাব্যতা মানে হচ্ছে দ্রাব বাই দ্রাবক, পাশে গুণ দিয়ে হচ্ছে 100, এই হচ্ছে দ্রাব্যতা বের করার সূত্র। তাহলে এখানে দ্রাব কত, দ্রাব মানে লবণ কত আছে 5.5 গ্রাম, আর দ্রাবক কত 15.5 গ্রামটা হচ্ছে দ্রবণের পরিমাণ, আর 5.5টা হচ্ছে লবণের পরিমাণ। তাহলে দ্রাবক কতটা হবে, দ্রাবক হবে এই দুটো মাইনাস করলে 15.5 থেকে 5.5 মাইনাস করে তুমি পাবে 10, আর পাশে গুণ দিয়ে হচ্ছে 100, পয়েন্টটা তোলো, নিচে তুমি পাবে 0, 100 কেটে যাবে, পাবে তুমি 55, মানে এখানে লবণটা যে দ্রাব্যতা সেটা কত হবে 55, অপশান সি হবে কারেক্ট আনসার 55। এরপরে স্টার্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2 এর কোশ্চেন, 56 থেকে পুরো তুমি 60 পর্যন্ত পাবে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2 এর কোশ্চেন। কী রয়েছে দেখো, বলা আছে কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে যে পরিবর্তন ঘটে। অপশন এতে আছে ভর সংখ্যা 4 একক কমে, বি প্রোটন সংখ্যা 2 একক কমে, সি প্রোটন সংখ্যা অপরিবর্তিত থাকে, আর ডিতে রয়েছে ভর সংখ্যা 1 একক বৃদ্ধি পায়। যদি কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে আলফা কণা নির্গত হয়, তোমাদের আমি আগেই বললাম কী ঘটনা ঘটবে, ভর সংখ্যা যেটা সেটা 4 একক কমে যাবে এবং প্রোটন সংখ্যা যেটা সেটা 2 একক কমে যাবে। এটা হচ্ছে আলফা কণা বেরিয়ে গেলে এই ঘটনা ঘটে, ভর সংখ্যারও পরিবর্তন হয় প্লাস প্রোটন সংখ্যারও কিন্তু পরিবর্তন হয়। প্রোটন সংখ্যা 2 একক কমে যাবে, ভর সংখ্যা 4 একক কমে যাবে। আর যদি বিটা কণা নির্গত হয়, কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে যদি একটা বিটা কণা বেরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ভর সংখ্যা কিন্তু একই থাকে, ভর সংখ্যা বিটা কণা বেরিয়ে গেলে একই থাকবে, শুধুমাত্র প্রোটন সংখ্যা 1 বেড়ে যায়। বিটা কণা বেরিয়ে গেলে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কী হয়, 1 একক কিন্তু বেড়ে যাবে, কিন্তু ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। আর যদি গামা রশ্মি নির্গত হয়, আর এটা হচ্ছে কি গামা রশ্মি নির্গত হলে ভর সংখ্যারও কোনো পরিবর্তন হয় না, আবার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যারও কোনো পরিবর্তন হবে না, কারণ গামা রশ্মি হচ্ছে কি একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। গামা রশ্মির ভরও নেই, আধানও নেই। গামা রশ্মি যেহেতু ভরহীন ও আধানহীন, তাহলে সেক্ষেত্রে গামা রশ্মি বেরিয়ে গেলেও কিন্তু ভরেরও কোনো পরিবর্তন হবে না, আধানেরও কোনো পরিবর্তন হবে না। নেক্সট কোশ্চেন দেখবো, কোশ্চেন নাম্বার 57। কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 57 কী রয়েছে, জলের আণবিক ভর 18 হলে 18 গ্রাম জল বলতে বোঝায়।
আণবিক ভর তোমাকে 18 বলা আছে এবং বলা আছে কত, যে যত পরিমাণ জল নেওয়া হয়েছে সেটা কত 18 গ্রাম জল, মানে এটা অ্যাকচুয়ালি গ্রাম আণবিক ওজন। 18টা হচ্ছে জলের আণবিক ভর, তাহলে 18 গ্রাম কি জলের গ্রাম আণবিক ওজন। ঠিক আছে, জলের গ্রাম আণবিক ওজন কত 18 গ্রাম। তাহলে এখান থেকে কি বলেছে, এখানে অপশন দেখো কী আছে, হাফ মোল জল, 1 মোল জল, এসটিপিতে আয়তন 224 লিটার, আর রয়েছে অণুর সংখ্যা 6.023 × 10⁻23। তাহলে 1 মোল জল 18 গ্রাম জল মানে কি 18 গ্রাম জল। দেখো যে কোনো যদি তোমাকে এরকম বের করতে বলা হয় যে মোল সংখ্যা কীভাবে বের করা হয়, গ্রামে প্রকাশিত ওজন, মোল সংখ্যা বলতে বোঝায় গ্রামে প্রকাশিত ওজন বাই গ্রাম আণবিক ওজন, গ্রামে প্রকাশিত ওজন বাই গ্রাম আণবিক ওজন। গ্রামে প্রকাশিত ওজন কত দেওয়া আছে এখানে 18 গ্রাম, তাহলে 18 লিখলাম। আর গ্রাম আণবিক ওজনও কত হবে 18ই হবে, তাহলে 18/18 কত হচ্ছে 1। তার মানে এখানে 18 গ্রাম জল বলতে আমি কি বুঝবো, 1 মোল জল বুঝবো। কত মোল জল বুঝবো, 1 মোল জল। তাহলে এটা একদম ঠিক রয়েছে। আর 1 মোল জলের আয়তন এসটিপিতে কত হবে 22.4 লিটার, কিন্তু এখানে বলা আছে কত 224 লিটার, তাহলে সেই হিসেবে এটা হবে না। তারপর হচ্ছে অণুর সংখ্যা 6.023 × 10⁻23। অবশ্যই 1 মোল পরিমাণ যে কোনো গ্যাস হোক, 1 মোল পরিমাণ যে কোনো গ্যাস হোক তার অণুর সংখ্যা অলওয়েজ কী হবে 6.023 × 10⁻23। তোমাদের আমি একটা জিনিস এখানে বুঝিয়ে দিচ্ছি, আর এই কোশ্চেনটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ধরো বললো 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস, 1 মোল নাইট্রোজেন গ্যাস, 1 মোল অক্সিজেন গ্যাস, আর ধরো 1 মোল জল। 1 মোল কি বললাম জল, প্রত্যেকটাই কি প্রত্যেকটার পরিমাণ দেখো, এখানে সংকেত তুমি দেখবে না, তুমি দেখবে কি জাস্ট পরিমাণ প্রত্যেকেরই দেখো 1 মোল করে। তাহলে প্রত্যেকটার যে এসটিপিতে আয়তন, প্রত্যেকটার 1 মোল মানেই এসটিপিতে আয়তন কত করবে তুমি 22.4 লিটার। অনুসংখ্যা বললেই কত করবে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 লেখা থাকে, কোনো ম্যাটার নয়, 6.022 থাকতে পারে, 6.023 থাকতে পারে, তোমরা সেই হিসেবে করবে। অনেক সময় এই কোশ্চেনটা আয়তন দিয়েও থাকে, অনেক সময় ভর দিয়েও থাকে। যেমন মনে করো তোমাকে বলা হলো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তারপর বলা হলো 17 গ্রাম অ্যামোনিয়া, 17 গ্রাম অ্যামোনিয়া, 18 গ্রাম জল এবং 32 গ্রাম অক্সিজেন, 32 গ্রাম অক্সিজেন O2। প্রত্যেকটার যে আয়তন এখানে প্রত্যেকটাই দেখো, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন হচ্ছে 44, অ্যামোনিয়ার আণবিক ওজন 17, জলের আণবিক ওজন 18, অক্সিজেনের আণবিক ওজন হচ্ছে 32। তাহলে প্রত্যেকটা এখানে দেখো গ্রাম আণবিক ওজনেই ছিল, প্রত্যেকটা কত ছিল গ্রাম আণবিক ওজনেই ছিল, গ্রাম আণবিক ওজন। আমি কি বলেছিলাম, অক্সিজেন বলেছিলাম 32 গ্রাম, অক্সিজেন বলেছিলাম 32 গ্রাম, NH3 মানে অ্যামোনিয়া বলেছিলাম 17 গ্রাম, কার্বন ডাইঅক্সাইড বলেছিলাম কি, কার্বন ডাইঅক্সাইড বলেছিলাম 44 গ্রাম। তাহলে প্রত্যেকটা কি এখানে গ্রাম আণবিক ওজন, আর গ্রাম আণবিক ওজন মানে কি সেটা 1 মোল, আর 1 মোল মানেই কি এসটিপিতে আয়তন 22.4 লিটার, 22.4 লিটার। এই কোশ্চেনটা অনেকভাবে এইভাবে দেয় অনেক সময় এই কোশ্চেনটা, যে ধরো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের এসটিপিতে আয়তন হচ্ছে ভি লিটার, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের এসটিপিতে আয়তন ভি লিটার, তাহলে 16 গ্রাম অক্সিজেনের 16 গ্রাম O2 এর এসটিপিতে আয়তন কত হবে, 16 গ্রাম O2 এর এসটিপিতে আয়তন কত হবে। তাহলে যদি 44 গ্রাম CO2, 44 গ্রাম CO2-র সাথে আমি কম্পেয়ার করতে পারি কাকে, 44 গ্রাম CO2-র সাথে আমি কম্পেয়ার করতে পারি 32 গ্রাম O2-কে, 32 গ্রাম O2, কারণ দুটোর ক্ষেত্রে কি হবে, দুটোর ক্ষেত্রে আয়তন কিন্তু সমান হবে। ঠিক আছে, এখানে ওজনটা আলাদা দেওয়া রয়েছে, কিন্তু এটা গ্রাম আণবিক ওজন যেহেতু, তার জন্য এদের দুজনের ক্ষেত্রে কি আয়তন সমান, মানে দুজনেরই ভি হবে, মানে 32 গ্রামের আয়তন হবে ভি, 32 গ্রাম O2 এসটিপিতে আয়তন হবে কত ভি। তাই তোমাকে বের করতে বলেছিলাম 16 গ্রাম, তাহলে 16 গ্রামের কত হবে V/2, 32-এর অর্ধেক 16, ভি এর অর্ধেক V/2, তাহলে সেখানে V/2 হবে। এই ধরনের কোশ্চেনে কিন্তু খুব আসার চান্স রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 58 কি রয়েছে, কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে চাপ বৃদ্ধি পায়, গতিশক্তি বৃদ্ধি পায়, আকর্ষণ বল বৃদ্ধি পায়, আর রয়েছে অণুগুলির মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পায়। কোনো গ্যাসের উষ্ণতা যখনই বৃদ্ধি করা হয়, টেম্পারেচার বৃদ্ধি করলে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে, গতিবেগ বৃদ্ধি পাবে মানে গতিশক্তিও বৃদ্ধি পাবে, আকর্ষণ বল হ্রাস পাবে, আকর্ষণ বলটা হ্রাস পাবে, বৃদ্ধি পাবে না। ঠিক আছে, অণুগুলির মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পায়। অবশ্যই গতিবেগ যেহেতু বৃদ্ধি পেয়ে গেছে, গতিবেগ বৃদ্ধি হলে কী হবে, অণুগুলোর মধ্যবর্তী যে দূরত্ব সেটাও কিন্তু বেড়ে যাবে। মানে কোন কোন অপশন ঠিক হলো, এখানে অপশন A ঠিক হলো, অপশন B ঠিক হলো, আর অপশন D কিন্তু এখানে ঠিক হলো।
নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 59 কি রয়েছে, লুইস ডট বা ইলেকট্রন ডট গঠিত হয় যে সমস্ত যৌগের ক্ষেত্রে। অপশানস রয়েছে অ্যামোনিয়া, জল, সোডিয়াম ক্লোরাইড আর মিথেন। তাহলে লুইস ডট বা ইলেকট্রন ডট গঠিত হবে কোন কোন যৌগের ক্ষেত্রে? দেখো, লুইস ডট বা ইলেকট্রন ডট কার ক্ষেত্রে গঠন করা যায়? সমযোজী যৌগের ক্ষেত্রে। কোন যৌগের ক্ষেত্রে? সমযোজী যৌগ। তাহলে এইখানে সমযোজী যৌগ কোনগুলো? সমযোজী যৌগ হচ্ছে অ্যামোনিয়া, জল আর মিথেন। এই প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু লুইস ডট গঠন করা যাবে। অ্যামোনিয়া NH3, জল H2O আর মিথেন হচ্ছে CH4। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু লুইস ডট গঠন করা যায়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আর সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কেন যাবে না? সোডিয়াম ক্লোরাইড তো একটা তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তড়িৎযোজী বা আয়নীয় যৌগ, NaCl বা সাধারণ লবণ, খাদ্য লবণ। তাই এটা তড়িৎযোজী মানে কি এখানে ইলেকট্রন গঠিত হবে না। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 60, ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2 এর লাস্ট কোশ্চেন। কোনগুলি অর্ধপরিবাহী? অপশানস কি আছে? রূপা, সিলিকন, তামা আর জার্মেনিয়াম। এগুলোর মধ্যে অর্ধপরিবাহী কোনগুলো? অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন আর জার্মেনিয়াম। আর কি রয়েছে দেখো এখানে, আর ছিল হচ্ছে রূপো আর তামা। রূপো আর তামা হচ্ছে পরিবাহী। রূপো আর তামা কিন্তু তড়িতের পরিবাহী, কিন্তু সিলিকন আর জার্মেনিয়াম এই দুটো হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়? উষ্ণতা বৃদ্ধি পেলে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেলে রোধাঙ্ক হ্রাস পায়। উষ্ণতা বৃদ্ধি পেলে রোধাঙ্ক কী হবে? হ্রাস পাবে। কিন্তু পরিবাহী যেগুলো, যেমন ধরো তামা, রূপো, প্লাটিনাম, এগুলো তো পরিবাহী। পরিবাহীর ক্ষেত্রে কী হয়? উষ্ণতা বৃদ্ধি করলে রোধাঙ্ক বৃদ্ধি পায়। পরিবাহীর ক্ষেত্রে কি হবে? যদি আমি পরিবাহীর কথা বলি, পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বা টেম্পারেচার যদি বৃদ্ধি করা হয় তাহলে কি হবে? তার রোধাঙ্ক কি হবে? বৃদ্ধি পাবে। রোধাঙ্ক বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এই ছিল ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন, শেষ হলো ক্যাটাগরি 2। এবার শুরু হবে ইংলিশের কোয়েশ্চেন। ইংলিশের কটা কোয়েশ্চেন থাকবে দেখো, 61 to 75, 15টা। ইংলিশ থাকে 15টা। কী রয়েছে প্রথম কোয়েশ্চেনে? এ ড্যাশ মেক্স নো ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড ওম্যান ইন স্প্রেডিং হিজ লাভ। একজন যে কোনো পার্থক্য করে না ভালোবাসার ক্ষেত্রে, কাকে? মহিলা বা পুরুষদের। মানে মহিলা বা পুরুষের মধ্যে তার কোনো বায়াসনেস নেই, যে মহিলাদের ঘৃণা করে পুরুষদের ভালোবাসে বা পুরুষদের ঘৃণা করে মহিলাদের ভালোবাসে, এমন নয়। সবাইকে সে ভালোবাসে। তাহলে সেক্ষেত্রে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ফিলান্থ্রপিস্ট বা মানবপ্রেমী। ফিলান্থ্রপিস্ট বা মানবপ্রেমী মানে হচ্ছে যে হচ্ছে মহিলা এবং পুরুষ দুজনকেই সমানভাবে ভালোবাসতে পারে, সেটা হচ্ছে ফিলান্থ্রপিস্ট বা মানবপ্রেমী। মানবপ্রেমী, ঠিক আছে। আর কি কি রয়েছে এখানে অপশান, বাকিগুলো একটু দেখে নাও। ফিলোসফার মানে দার্শনিক। ফিলিস্টাইন মানে সংকীর্ণ মনের ব্যক্তি। সংকীর্ণ মনের ব্যক্তি বা যে আর্ট আর কালচারকে কোনো রকমের তোয়াক্কা করে না, সে হচ্ছে ফিলিস্টাইন। ফিলান্থ্রপিস্ট তো বললাম। লাভার অফ ম্যানকাইন্ড, মানুষকে যে ভালোবাসে, লাভার অফ ম্যানকাইন্ড, ঠিক আছে। আর কি রয়েছে? মিসানথ্রপিস্ট। মিসানথ্রপিস্ট হচ্ছে হেটার অফ ম্যানকাইন্ড হচ্ছে মিসানথ্রপিস্ট। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 62 কী রয়েছে? সিনোনিম অফ অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট মানে কি? অ্যাফ্লুয়েন্ট মানে বিখ্যাত, প্রতিপত্তিশালী। অ্যাফ্লুয়েন্ট মানে বলতে পারি প্রতিপত্তিশালী, যার প্রচুর ধনসম্পত্তি রয়েছে, প্রচুর তার ক্ষমতা রয়েছে, সে তো প্রতিপত্তিশালী। আর এখানে অপশানস কী আছে? অপশানে দেখো সিনোনিম বলেছে। প্রসপেরাস মানে কি? যার প্রচুর ধনসম্পত্তি রয়েছে বা বিখ্যাত একদম, সে হচ্ছে প্রসপেরাস, সমৃদ্ধ। প্রসপেরাস মানে বলতে পারি কি? সমৃদ্ধশালী। আর কি রয়েছে? পুওর, গরিব। টকেটিভ মানে যে প্রচুর কথা বলে। ক্লোজ মানে বন্ধ হতে পারে বা কাছের কোনো ব্যক্তি হতে পারে। তো সেখানে অ্যাফ্লুয়েন্টের সঙ্গে সিনোনিমাস কোনটা এখানে? সেটা হচ্ছে প্রসপেরাস। তার মানে অপশান এ হবে এখানে কারেক্ট, প্রসপেরাস। তোমাদের আমি একটা দিয়ে রাখি, ফেমাস। ফেমাসের অপোজিট ওয়ার্ড বা ফেমাসের অ্যান্টোনিম তোমরা আমাকে বলবে। ফেমাসের অ্যান্টোনিমও আমাকে কমেন্টে বলবে, প্লাস ফেমাসের সিনোনিমও কমেন্টে বলবে। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে? সিনোনিম অফ কনসাইজ। কনসাইজ মানে কি? কনসাইজ মানে হচ্ছে সামারি। কনসাইজ মানে সামারি। মানে মনে করো তুমি একটা গল্প পড়লে, সেই গল্পটা তুমি কাউকে বলছো, সে তোমাকে বললো আমাকে কনসাইজটা বল। তাহলে কনসাইজ মানে কি? যা তুমি বুঝেছো বা সামারিটা সেখান থেকে যা তুমি জ্ঞান অর্জন করেছো সেইটা বলো বলতে। তাহলে কনসাইজ কি? মূল বক্তব্য বা শর্ট করে বলা। অপশান কী রয়েছে? স্ট্রং, সলিড, ব্রিফ, আর রয়েছে কি? আর রয়েছে ডিটেলস। তাহলে এখানে কারেক্ট কী হবে? কারেক্ট হবে এখানে কোনটা? ব্রিফ। ব্রিফ মানেও কি? ব্রিফ মানে হচ্ছে শর্টে বলা। ব্রিফ মানে সংক্ষেপে বা শর্টে, ঠিক আছে। তাহলে ব্রিফ ছাড়া কনসাইজ ছাড়া সামারিও কিন্তু হতো। যদি এখানে সামারি বলা থাকতো, সামারিও কিন্তু হতে পারে, ঠিক আছে। সিনোনিম অফ কনসাইজ। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 64 কী রয়েছে? সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ সিনথেটিক। সিনথেটিক মানে কি? সিনথেটিক মানে এটা সংশ্লেষ করা হয়েছে। সিনথেটিক মানে কি? সংশ্লেষিত বা তৈরি করা হয়েছে, আলাদাভাবে তৈরি করা হয়েছে, প্রাকৃতিক নয়। সিনথেটিক মানে তৈরি করা।
অপশানস কী কী আছে দেখো, প্লাস্টিক, আর্টিফিশিয়াল, ন্যাচারাল আর অ্যাফেবেল। তো এখানে সিনথেটিকের যে অ্যান্টোনিম বিপরীত শব্দ কী হয়ে যাবে, ন্যাচারাল। সিনথেটিক মানে তোমাদের কী বললাম, সিনথেটিক মানে হচ্ছে আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল যেটা বাইরে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। আর ন্যাচারাল মানে প্রাকৃতিক। তাহলে এখানে কী হবে, সিনথেটিকের যে অ্যান্টোনিম সেটা হচ্ছে ন্যাচারাল। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 65 কী রয়েছে, অ্যান্টোনিম অফ সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল মানে কি, সুপারফিশিয়াল মানে হচ্ছে ওপরে ওপরে বা উপরিগত। সুপারফিশিয়াল মানে হচ্ছে উপরিগত, মানে ওপর থেকে দেখে কেমন লাগছে, বা কেউ তার কোনো নেচার শো করছে, সে ভালো মানুষ নয়, সে কিন্তু সুপারফিশিয়ালি সে দেখাচ্ছে কি সে খুব ভালো, তাই এটা হচ্ছে সুপারফিশিয়াল। তো এখানে অপশন কী কী আছে দেখো, আর্টিফিশিয়াল, ডিপ, শ্যালো আর রিয়েল। সুপারফিশিয়াল মানে কি বললাম, বহিরাগত বা উপরিগত, উপরিগত। তাহলে সুপারফিশিয়ালের অ্যান্টোনিম কী হবে, ডিপ বা গভীর। সুপারফিশিয়ালের অ্যান্টোনিম হবে কি, ডিপ বা গভীর। অপশান বি হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো 6 কী রয়েছে, অ্যান্টোনিম অফ ট্রিভিয়াল। ট্রিভিয়াল মানে কি, ট্রিভিয়াল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ নয় বা তাৎপর্যহীন, গুরুত্বপূর্ণ নয় বা তাৎপর্যহীন। তার অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ চেয়েছে। অপশানস কী কী আছে দেখো, আনইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট, সুপারফিশিয়াল আর মিনিংফুল। তো এখানে ট্রিভিয়াল মানে কি বললাম, গুরুত্বহীন, তার সাথে অ্যান্টোনিম বিপরীত শব্দ কী হবে, বিপরীত শব্দ হবে সিগনিফিক্যান্ট বা গুরুত্বপূর্ণ। অপশান বি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 67 কী রয়েছে, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ নোমাডিক। নোমাডিক, প্রথমত নোমাডিক মানে কি, নোমাডিক মানে হচ্ছে যাযাবর। নোমাডিক মানে কি, যাযাবর, যাদের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই, যাদের কী বলা হয়, নোমাডিক। তো এখানে অপশানস কী কী রয়েছে, প্রথমত হচ্ছে অ্যান্টোনিম আর বিপরীত শব্দ, ঠিক আছে, ভ্যাগ্রেন্ট, মাইগ্রেটরি, আনস্টেবল আর স্ট্যাটিক। তাহলে অ্যান্টোনিম কোনটা, এখানে অ্যান্টোনিম হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি, স্থির, যারা এক জায়গায় বসবাস করছে, স্থির, স্ট্যাটিক, সেটা হচ্ছে কি নোমাডিকের অ্যান্টোনিম হয়ে যাবে স্ট্যাটিক। আনস্টেবল মানে কি, অস্থির। মাইগ্রেটরি মানে যারা এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, তারা হচ্ছে মাইগ্রেটরি। আর অপশান এতে কী রয়েছে, ভ্যাগ্রেন্ট। ভ্যাগ্রেন্ট মানে কি, ভ্যাগ্রেন্ট মানে হচ্ছে ভবঘুরে, ভবঘুরে বা ভ্যাগাবন্ড যেটাকে আমরা বলি, সেটা কিন্তু এই নোমাডিকের মধ্যেই পড়বে। তাহলে নোমাডিক, ভ্যাগ্র্যান্ট, ভ্যাগাবন্ড, মাইগ্রেটরি, আনস্টেবল সব কি একই, মানে সিনোনিমাস। আর স্ট্যাটিকটা হচ্ছে অ্যান্টোনিম। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 68 কী রয়েছে, অ্যান্টোনিম অফ নার্চার। নার্চার মানে হচ্ছে লালন পালন করা, প্রতিপালন করা, সেটা হচ্ছে লালন পালন বা প্রতিপালন হচ্ছে নার্চার করা। অপশান কী আছে, নারিশ, রিয়ার, নেগলেক্ট আর টেকিং কেয়ার। অ্যান্টোনিম কোনটা হবে, অ্যান্টোনিম হবে নেগলেক্ট বা অবহেলা করা, সেটা হচ্ছে নার্চারের অপোজিট ওয়ার্ড নেগলেক্ট। অপশান সি হলো এখানে কারেক্ট অপশান। কোয়েশ্চেন নাম্বার 69 দেখো কী আছে, ওয়ান হু ফিডস অন ফ্রুটস অনলি। একজন যে শুধুমাত্র ফ্রুটস বা ফল খেয়ে বেঁচে থাকে। অপশান কী কী আছে, হার্বিভোরাস। হার্বিভোরাস মানে হচ্ছে শাকাশি, মানে যারা শাক সবজি খেয়ে বেঁচে থাকে। কার্নিভোরাস মানে মাংসাশী, কার্নিভোরাস বলতে কি মাংসাশী। স্যাঙ্গুইনিভোরাস বলতে রক্তভোজী, যারা রক্ত খেয়ে বেঁচে থাকে। আর ফ্রুগিভোরাস, ফ্রুগিভোরাস বলতে কি, যারা ফ্রুট খেয়ে বেঁচে থাকে। তো এখানে কী হবে আনসার, ফ্রুগিভোরাস। অপশান ডি হবে কারেক্ট আনসার, ফ্রুগিভোরাস। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 70 কী রয়েছে, দ্য স্টাডি অফ মাউন্টেন্স ইজ কল্ড। মাউন্টেন্স বা পর্বত নিয়ে যে পড়াশোনা, সেটাকে কী বলে। অপশানস কী কী আছে, ফাইলোলজি, অ্যান্থোলজি, সার্পেন্টোলজি আর ওরোলজি। স্টাডি অফ মাউন্টেন্স ইজ কল্ড ওরোলজি। অপশান ডি ইজ দ্য কারেক্ট অপশান হিয়ার। ঠিক আছে, ওরোলজি মানে হচ্ছে স্টাডি অফ মাউন্টেন্স। সার্পেন্টোলজি মানে কি, স্টাডি অফ স্নেক্স। সার্পেন্টোলজি হচ্ছে স্টাডি অফ স্নেক্স। অ্যান্থোলজি মানে হচ্ছে কাব্য সংগ্রহ। আর এখানে অপশান এতে কী রয়েছে, ফাইলোলজি। ফাইলোলজি মানে হচ্ছে কি, স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস, স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ বা ভাষাবিদ্যা, যেটা ভাষাবিদ্যাকে কী বলছি আমরা, ফাইলোলজি, বা এটাকে লিঙ্গুইস্টিক্সও বলে, লিঙ্গুইস্টিক্সও কিন্তু বলা হয়। ঠিক আছে, ফাইলোলজি। পরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 71 কী রয়েছে, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং। সঠিক স্পেলিংটা সিলেক্ট করতে বলা হয়েছে। কী কী রয়েছে অপশানসে, প্রথমে রয়েছে স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার ওয়ানটা ভুলই রয়েছে। অ্যাপ্রিসিয়েট, ঠিক আছে, অ্যাপ্রিসিয়েটটা অ্যাপ্রোপ্রিয়েট ভুল, এক্সপেন্সিভ ভুল। স্ট্রেঞ্জার ওয়ান কি, স্ট্রেঞ্জার হচ্ছে STRANGER, স্ট্রেঞ্জার। অ্যাপ্রিসিয়েটটা এখানে হচ্ছে কারেক্ট স্পেলিং। ঠিক আছে, APPRECIATE, অ্যাপ্রিসিয়েট। নেক্সট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েটটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট নেই এখানে, APPRO, APPRIATE হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। আর রয়েছে এক্সপেন্সিভ, এক্সপেন্সিভের সি এর জায়গায় এস হতে হতো, তারা এক্সপেন্সিভটা ঠিক হতো। তো এখানে কারেক্ট অপশান কোনটা, অপশান বি হচ্ছে কারেক্ট, অ্যাপ্রিসিয়েট। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 72 কী রয়েছে, দ্য অ্যাক্ট অফ কিলিং ওয়ান্স ওয়াইফ ইজ কল্ড। ওয়াইফকে হত্যা বা স্ত্রী হত্যা যেটা বলতে পারি আমরা, কী বলতে পারি, স্ত্রী হত্যা।
তো সি হতে কি বললো, প্রথমে হচ্ছে জিনোসাইড, এভিসাইড, সরোরিসাইড, আর অপশন ডিতে রয়েছে কি ইউক্সোরিসাইড। অপশন ডিতে রয়েছে ইউক্সোরিসাইড। মার্ডার অফ ওয়ান্স ওয়াইফ, সেটা কী হবে, ইউক্সোরিসাইডই হবে। অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, ইউক্সোরিসাইড। ঠিক আছে, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তার বাকিগুলো কী আছে, জিনোসাইড কিলিং অফ এ রেস, এভিসাইড কিলিং অফ বার্ড, সরোরিসাইড কিলিং অফ সিস্টার। ঠিক আছে, সেটা হচ্ছে সরোরিসাইড। আর ইউক্সোরিসাইডটা কী হলো, কিলিং অফ ওয়ান্স ওয়াইফ। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 73 কী আছে, সিলেক্ট দ্য সিনোনিম অফ কনসিকুয়েন্স। কনসিকুয়েন্স মানে কি, কনসিকুয়েন্স মানে হচ্ছে ফলাফল। কনসিকুয়েন্স মানে ফলাফল বা রেজাল্ট, সেটাকে বলা হয় কনসিকুয়েন্স। অপশনসকে কী আছে, ইনডিফারেন্স মানে উদাসীন, সিরিয়াল মানে পর্যায়ক্রমে, কজ কারণ, আউটকাম মানে হচ্ছে তার ফলাফল। তাহলে এখানে কনসিকুয়েন্সের সিনোনিম কী হবে, কনসিকুয়েন্সের সিনোনিম হচ্ছে এখানে আউটকাম। অপশন ডি, ফলাফল, আউটকাম, রেজাল্ট, সেগুলো সব হচ্ছে কি কনসিকুয়েন্সের সিনোনিম হবে। পরবর্তী কোশ্চেন দেখো, 74 নম্বর কোয়েশ্চেন কী রয়েছে, সিলেক্ট দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ ডিনাই। ডিনাইয়ের বেস্ট মিনিং এখানে কে এক্সপ্রেস করছে, বেস্ট মিনিং এক্সপ্রেস করছে মানে কী করতে হবে, সিনোনিম করতে হবে। অপশানস কী আছে, রিগেন, রিফিউজ, রিপেয়ার, আর রয়েছে রিডিউস। রিপেয়ার আর রিডিউস। তো এখানে ডিনাইয়ের যে মিনিং সেটা কী হবে, ডিনাই মানে কি, ডিনাই মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। ডিনাই মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। তো এখানে ডিনাইয়ের সাথে বা ডিসঅ্যাগ্রি করা, ডিনাই মানে ডিসঅ্যাগ্রিও হতে পারে। তো এখানে ডিনাইয়ের যে বেস্ট মিনিং সেটা কী হচ্ছে, সেটা হচ্ছে রিফিউজ করা। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, টু রিফিউজ। অপশন বি হবে কারেক্ট। পরবর্তী কোশ্চেন দেখো, আর বাকিগুলোর মিনিং কি, রিপেয়ার মানে মেরামতি করা, রিগেন মানে আবার ফিরে পাওয়া, আর রিডিউস মানে কমিয়ে দেওয়া। পরবর্তী কোশ্চেন দেখো, 75 নম্বর কোশ্চেন কী রয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কারেক্ট দ্য সেন্টেন্স। সেন্টেন্সটাকে কারেক্ট করতে হবে। সেন্টেন্স কী রয়েছে, আই কন্ট্রাডিক্টেড অ্যাগেনস্ট হিম। আই কন্ট্রাডিক্টেড অ্যাগেনস্ট হিম। কন্ট্রাডিক্ট করা মানে কি, কন্ট্রাডিক্ট করা মানে বিরোধিতা করা। কন্ট্রাডিক্ট করাই মানে হচ্ছে বিরোধিতা করা। তাহলে কন্ট্রাডিক্ট যখন অলরেডি রয়েছে, তাহলে এগেনস্টের এখানে কিন্তু কোনো প্রয়োজন নেই। এগেনস্টের এখানে কোনো প্রয়োজন নেই। কন্ট্রাডিক্ট মানেই হচ্ছে এগেনস্টে, তাহলে এটা ডবল হয়ে যাচ্ছে, একটা ওয়ার্ড ডবল তো আমরা ইউজ করবো না। তো এগেনস্টটা এখানে বাদ যাবে। এগেনস্ট বাদ গেলে কি হচ্ছে এখানে, আই কন্ট্রাডিক্টেড হিম, তাহলে শুধু কন্ট্রাডিক্টেড হবে। অপশান সি হবে এখানে কারেক্ট আনসার, কন্ট্রাডিক্টেড। এরপরে থাকছে কিসের কোশ্চেন, ম্যাথের কোশ্চেন। ম্যাথের থাকছে 10টা কোশ্চেন, 76 থেকে 85 পর্যন্ত। প্রথমে দেখো কী রয়েছে, R% সরল সুদের হারে কোনো সুদ আসলে 9/16 অংশ। সুদের হার আর ও সময় n সমান হলে সুদের হারের সাথে সময় বলা আছে সমান। এই শর্তগুলো কিন্তু কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। যদি তোমরা এই শর্তগুলো ঠিক করে না পড়ো, দেখবে যদি কেউ এই জায়গাটা ঠিক করে না পড়ে অঙ্ক করতে যায়, সে আর n সূত্রে বসাবে অঙ্ক করার সময়, দিয়ে উত্তর আর মিলবে না, আর টাইম ওয়েস্ট হবে এখানে। তো এখানে কি বলছে, এই শর্তগুলো অঙ্ক করার সময় অলওয়েজ ভালো করে মন দিয়ে কোয়েশ্চেনটা পড়বে আগে। দিয়ে বলা আছে কি, সমান হলে n এর মান কত। তাহলে n এর যা মান হবে আর এরও তাই মান হবে, কারণ এখানে বলেছে কি সুদের হার আর সময় সমান। তার মানে বসাই এখানে সরল সুদের কথা বলা আছে, আই সমান PRT/100। আই সমান PRT/100, এটাই আমরা জানি। এবার আই মানে কি, আই মানে হচ্ছে সুদের পরিমাণ। সুদ কি বলেছে, আসল পি এর 9/16 অংশ। তার মানে পি ইন্টু 9/16, পি ইন্টু 9/16। এদিকেও পি থাকলো। আর এর মান কি বলেছে, ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আর বসালাম। আর এন সমান, তার মানে এনের জায়গায় তো আমি কিন্তু ক্যাপিটাল আর লিখতে পারি। বাই হচ্ছে কত ছিল, 100, তাহলে 100 বসিয়ে দিলাম। ঠিক আছে, পি পি এখানে কেটে গেল। পড়ে থাকলো কি, পড়ে আছে এদিকে 9/16 আর এদিকে 100। তাহলে কাটাকুটি করো, 4 4 16, 4 25 হচ্ছে 100। কোনাকুনি গুণ করলে আমরা কী পাচ্ছি, এদিকে কী পেয়েছি, 9/4, এদিকে r²/25। এদিকে আমরা পেয়েছি 9/4, আর ওদিকে পেয়েছি r²/25। 25 9 কত হয়, 25 9 হচ্ছে 225, আর নিচে হচ্ছে 4, সমান হচ্ছে r²। তাহলে আর এর মান যদি আমরা বের করি এখান থেকে, আর এর মান কী বেরোবে, আর এর মান বেরোবে √225/4। √225 মানে 15, আর 4-এর জন্য পাবো 2, 15/2 মানে 7.5। তাহলে 7.5 কোথায় আছে, এখানে অপশন ডিতে আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 77 কী আছে, যদি একই হারে সরল ও চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের 2 বছরের সুদের অন্তর 60 টাকা হয়, তাহলে সুদের হারও বার্ষিক 4% হলে আসল কত। সুদের হার বলে দিচ্ছে কত, বার্ষিক 4%। যেখানে সুদ, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে সমান, অন্তর দিয়ে অঙ্কটা করতে হবে। সূত্র কি, সূত্র হচ্ছে ডি সমান পি r/100 ডি সমান পি ইন্টু r/100। যখন 2 বছরের জন্য সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্যের কথা বলা হয়, ডি পার্থক্য কত দেওয়া আছে 60,
পি এর মান কত, পি এর মান তোমাকে বের করতে হবে, আসল বের করতে বলেছে। আর এর মান বলা আছে 4, তার মানে 4/100 ইন্টু 4/100 হলো। কাটাকুটি করলে 4×25 100, আবার এখানেও 4×25 100, তাহলে এদিকে ছিল 60, এদিকে p/25 আর এখানে নিচেও 25, তাই তো। তাহলে এখানে কী ছিল, এখানে ছিল 60, এখানে p ইন্টু 1/25 ইন্টু 1/25, তাহলে 25 কত হয় 625, 625কে 60 দিয়ে গুণ করলে তুমি পি এর মান পেয়ে যাবে 625 গুণিত 60, 37,500, তাহলে 37,500 অপশানে বি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 78। কি কোয়েশ্চেন নাম্বার 78 কী রয়েছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও সেকেন্ডের কাঁটার গতিবেগের অনুপাত বের করতে বলা হয়েছে। তো ঘড়ির ঘন্টার কাঁটা, একটা ঘড়ির ঘন্টার কাঁটা যদি 12 থেকে স্টার্ট হয়ে আবার 12তে আসে, টাইম লাগবে কত, টাইম লাগবে তার 12 ঘন্টা। কিন্তু এখানে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে ঘন্টার কাঁটাটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে 360/12 করা হলো। এটা হচ্ছে ঘড়ির ঘন্টার কাঁটার গতিবেগ। এবার একই রকমভাবে আমরা সেকেন্ডের কাঁটারও বের করব। সেকেন্ডের কাঁটাও যদি 12 থেকে স্টার্ট হয়ে আবার 12তে আসে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে, কিন্তু কত টাইম লাগছে, টাইম লাগছে 60 সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে দুটোর ক্ষেত্রে গতিবেগের অনুপাত আমরা করব, কত হবে, প্রথমে ঘন্টার কাঁটা বলেছে এখানে, তাহলে 360/12 ঘন্টা, আর এখানে হবে 360 ডিগ্রি বাই কত হবে 60 সেকেন্ড। তো এই ঘন্টাটাকে আমাদের করে নিতে হবে সেকেন্ডে কনভার্ট, কারণ একটা ঘন্টা আর একটা সেকেন্ড দিয়ে এভাবে তো করা যাবে না, তাই জন্য 12 ঘন্টাকে দুবার 60 দিয়ে গুণ করে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে এবার কাটাকুটি করো, 360 360 কেটে যাবে, এদিকে একটা 60 কেটে যাবে, পড়ে থাকছে কি এদিকে 1/6×12 72, 720, আর ওদিকে 1/720 ইস্টু পড়ে থাকছে 1, কোনাগুনি গুণ করলে 1:720, তার মানে ঘড়ির ঘন্টার কাঁটা ও সেকেন্ডের কাঁটার গতিবেগের অনুপাত হচ্ছে 1:720। অপশান সি হলো এখানে কারেক্ট আনসার, 1:720। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 79 কী রয়েছে, একটি ট্রেনের দৈর্ঘ্য L1 মিটার এবং এর গতিবেগ x মিটার পার সেকেন্ড, অন্য একটি ট্রেনের দৈর্ঘ্য L2 মিটার এবং গতিবেগ y মিটার পার সেকেন্ড। ট্রেন দুটি বিপরীত দিক থেকে পরস্পরে অতিক্রম করতে সময় নেবে সেকেন্ডে বের করতে বলা হয়েছে। তো সেকেন্ডে বেরোবে এখানে আনসারটা অবভিয়াসলি, কারণ গতিবেগটা মিটার পার সেকেন্ডে দেওয়া রয়েছে। কিন্তু ট্রেন দুটো যেহেতু অপোজিট ডাইরেকশানে আসছে, একটা যদি এ থেকে বিতে যায়, আরেকটা মনে করো এদিকে আসছে, মানে ধরো বি থেকে এতে যাচ্ছে, অপোজিট ডাইরেকশানে এরা চলছে। তো সেক্ষেত্রে যেহেতু দুজনেই অতিক্রম করছে, তার মানে এখানে যে অতিক্রান্ত দূরত্ব কত হবে, L1 + L2, অতিক্রান্ত দূরত্ব হবে L1 + L2। আর এখানে যে গতিবেগটা হবে, গতিবেগ কী হবে, অপোজিট দিক থেকে যদি এভাবে দুটো ট্রেন বা দুটো গাড়ি আসে, গতিবেগকে কী করতে হয়, যোগ করতে হয়, গতিবেগকে যোগ করতে হয়। তাহলে এখানে বের করতে হবে কি, সময় টি সমান কী হয়, সময় টি সমান হয় S/v, সময় টি সমান হচ্ছে S/v, মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তো অতিক্রান্ত দূরত্ব আমাদের কত বেরিয়েছিল, L1 + L2, এবং গতিবেগ কী বেরিয়েছিল, x + y। তাহলে এখানে L1 + L2/x + y কোথায় রয়েছে দেখো, অপশান এতে রয়েছে, তাহলে অপশান এ হবে এখানে কারেক্ট আনসার। নাম্বার 80 কী রয়েছে দেখো, একটি চাকার ব্যাসার্ধ 7 সেমি, 44 কিমি অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে। একটা চাকা যার ব্যাসার্ধ দেওয়া হয়েছে কত, 7 সেমি, তো চাকাটা যখন পূর্ণ 1 পাক ঘুরবে তখন সে অতিক্রম করবে তার পরিধি, কত দূরত্ব অতিক্রম করবে তার পরিধি। তো এই চাকার পরিধি কত হবে, 2πr, 2 × π মানে 22/7, আর মানে ব্যাসার্ধ দেওয়া আছে 7, তাহলে 7 7 কেটে গেল, 22 দুগুণে পড়ে থাকলে কত, 44, অর্থাৎ একবার ঘুরলে চাকাটা অতিক্রম করে 44 সেমি, একবার ঘুরলে চাকাটা অতিক্রম করে 44 সেমি। এখানে কত দূরত্ব দেওয়া রয়েছে, 44 কিমি, 44 কিমিটাকেও আমরা সেমিতে কনভার্ট করে নেব, তাহলে কত হবে, 44-এর পর বসবে 1 2 3 4 5টা 0, ঠিক আছে, তাহলে এটা 44 কিমি থেকে এত সেমি হয়ে গেল। এবার কতবার ঘুরবে চাকাটা, কি যে দূরত্বটা আমরা পেলাম সেমিতে, সেটাকে আমরা 44 দিয়ে ভাগ করে দেব, কারণ একবার ঘুরলে যাচ্ছে 44 সেমি। ঐকিক নিয়মেও তোমরা করতে পারো যে 44 সেমি যায় একবার ঘুরলে, তাহলে 1 সেমি যাবে 1/44 বার ঘুরলে, তাহলে এত সেমি যাবে, 44-এর পরে 1 2 3 4 5টা 0, 44 44 কেটে যাবে, আনসার পাবে 1-এর পরে 1 2 3 4 5টা 0, কোথায় রয়েছে দেখো, অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 81 কী আছে, কোনো ঘনকের ঘনফল v, সমগ্রতলের ক্ষেত্রফল a এবং কর্ণের দৈর্ঘ্য d হলে AD/6v, কোনটা কিসের সূত্র বসবে, এখানে শুধু দেখো, এখানে কোয়েশ্চেনে কী দেওয়া রয়েছে, AD/6v,
AD/6B। এ হচ্ছে যেখানে দেওয়া রয়েছে কি, এ হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, ডি হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ভি হচ্ছে ঘনফল। তাহলে এখানে বসাও AD/6V। এর মান কি হবে, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় 6 × বাহু স্কোয়ার, আর ঘনকের ডি মানে কর্ণের দৈর্ঘ্য। ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে, বাহু যদি এ হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে A√3, আর 6V আয়তে আছে কি 6V, ভি মানে হচ্ছে আয়তন, আয়তন কি হবে বাহুর কিউব। কাটাকুটি করলে 6 6 কেটে যাবে, এ কিউবের সঙ্গে এ স্কোয়ার এটা কেটে যাবে, পড়ে থাকছে কি শুধুমাত্র √3। তাহলে এখানে আনসার কোথায় আছে, √3 অপশন বিতে আছে। তাহলে অপশন বি হবে কারেক্ট আনসার, √3। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 82 কি বলা আছে, বলা আছে কোয়েশ্চেনে দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে 2:3 এবং 3:4 হলে উচ্চতার অনুপাত কত হবে। এবার লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি, লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে πr²h। আমি এখানে ধরে নিলাম এটা r1 এটা h1, আবার নিচে আরেকটা লিখবো কারণ যেহেতু দুটো বলেছে আর অনুপাত বলেছে তাই বাই দিয়ে লিখছি, πr²h2 সমান কত বলা আছে, এখানে আয়তনের অনুপাত দেওয়া আছে দেখো 2/3, তাহলে সমান লিখবো 2/3। এখানে পাই পাই কেটে গেল, পড়ে থাকলো কি এখানে r1/r2 এর হোল স্কোয়ার ইন্টু h1/h2, পড়ে থাকলো r1/r2 তার হোল স্কোয়ার ইন্টু পড়ে থাকলো h1/h2 সমান কত, সমান হচ্ছে এই 2/3টা। এবার r1/r2 এর মান তো দেওয়াই রয়েছে কত, 3/4, তাহলে এখানে আমরা লিখবো 3/4 এর হোল স্কোয়ার ইন্টু h1/h2 সমান হচ্ছে 2/3। তাই 3 × 9/16 পাবো, 9/16 ইন্টু পাবো কি আমরা h1/h2 সমান পাবো সেই 2/3। কাটাকুটি তো এখানে কিছুই যাবে না, তার মানে আমাদের কোনাকুনি গুণ করতে হবে, অর্থাৎ h1/h2 এর মান আমরা কি পাবো, 16 সঙ্গে 2 গুণ হবে, 16 2 32 এবং 9 এর সাথে 3 গুণ হবে, 3 9 27, মানে আনসার কত আসছে 32:27 অ্যাকচুয়ালি আসছে আনসার। ওই চোঙ দুটোর যে উচ্চতার অনুপাত সেটা হচ্ছে 32:27। কোথায় রয়েছে দেখো, অপশন বিতে রয়েছে 32:27, তাহলে এটাই হবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 83 কি আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 24 সেমি এবং আয়তন 1232 ঘন সেমি, বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি। শঙ্কুর উচ্চতা দেওয়া রয়েছে, মানে এইচ এর মান প্রোভাইড করা আছে 24 সেন্টিমিটার। আয়তন, শঙ্কুর আয়তন কি হয়, শঙ্কুর আয়তনের সূত্র আমরা জানি 1/3 πr²h। তাহলে এই 1/3 πr²h মান কী দেওয়া আছে, 1232 ঘন সেমি। এবার আমি 1/3 πr²h এর জায়গায় সোজা মানগুলো বসাচ্ছি, পায়ের মান কত হয় 22/7, আর স্কোয়ারের মান আমরা জানি না, এবং এইচ এর মান দেওয়া আছে কত 24, বসিয়ে দিলাম, সমান হচ্ছে 1232। 11 দিয়ে কাটো, 11 2 22, 11 দিয়ে কাটলে 11 1 11, আবার 11 1 11 এবং 11 2 হবে 22। 2 দিয়ে কাটি, 2 5 10, 2 6 12, মানে এখানে পাচ্ছি কত 56। আরও কাটাকুটি যাবে, কী যাবে 3 8 হচ্ছে 24, 8 7 হচ্ছে 56, মানে তুমি কি পাচ্ছ আর স্কোয়ার সমান তুমি পাচ্ছ, আর স্কোয়ার সমান পাওয়া যাচ্ছে কি 7 × 7। তাহলে আর এর মান কী বেরোবে, আর এর মান বেরোবে 7, আর এর মান বেরোবে মানে ভূমির যে ব্যাসার্ধ সেটা পাবো 7 সেমি। এবার এখানে চেয়েছি কি বক্রতলের ক্ষেত্রফল, এবার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি হয়, সেটা হচ্ছে πr/l। তো এখানে আমাদের তির্যক উচ্চতাটা বের করতে হবে, তির্যক উচ্চতা দিয়ে আমি এল বের করতে চাই, এল সমান কি √r² + h², r² + h², তাহলে √r, আর এর মান কী পেলাম আমরা 7² যোগ এইচ এর মান কী আছে 24, তাহলে 24 স্কোয়ার, 7 স্কোয়ার 49, 24 24 হয় 576, তাহলে লিখে নিই এখানে এল এর মান পাচ্ছি আমরা সমান √576 যোগ 49, যোগ করলে আমরা কত পাবো, 6 আর 9 15, 5 হাতে থাকলো 1, 4 সাথে 11 আগে 12 2 হাতে 1 এবং 5 এর আগে পাবো 6, √625 মানে কত 25। অর্থাৎ তির্যক উচ্চতার যে মান এল এর মান কত পাচ্ছি আমরা 25, আর এর মান আগেই আমরা পেয়ে গেছি কত 7 সেমি, যেটা হচ্ছে আর এর মান। এখানে বের করতে হবে কি বক্রতলের ক্ষেত্রফল, তার মান কি πr/l, পাই মানে কি 22/7, আর এর মান কি হয়, আর এর মান পেয়েছিলাম 7 সেমি, এল এর মান কত পেলাম 25, এল এর মান পেলাম 25, তাহলে 7 সাথে এখানে কেটে গেল, পড়ে থাকলো কি 22 × 25, পড়ে থাকলো 22 × 25, তাহলে গুণ করলে আমরা কত পাবো 550। তার মানে এখানে কারেক্ট আনসার কী হলো, অপশন সি 550। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 84 কী দেওয়া রয়েছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 20:21 হলে লাভের শতকরা হার কত। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া রয়েছে 20:21, অর্থাৎ CP/SP কী দেওয়া রয়েছে 20:21। বের করতে হবে কি লাভের শতকরা হার। যদি সিপি মানে ক্রয় মূল্য 20 হয় আর বিক্রয় মূল্য 21 হয়, তাহলে লাভ কত হয়েছে, লাভ হয়েছে 1। কার ওপর লাভ হয়, লাভ অলওয়েজ হয় ক্রয় মূল্যের ওপর। ক্রয় মূল্য কত দেওয়া হয়েছে 20, তাহলে 20 বসিয়ে দিলাম, পাশে গুণ দিয়ে ধরলাম 100, 20 5 100, অর্থাৎ লাভের যে হার সেটা আমরা কত পাচ্ছি 5%। 5%, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, যেটা হচ্ছে ম্যাথের লাস্ট কোশ্চেন। কি রয়েছে, ম্যাথের লাস্ট কোশ্চেনে রয়েছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা, ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে
দ্রব্যটির ধার্য মূল্য কত করতে হবে। মানে তিনটে জিনিস তোমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য যে অঙ্কগুলো রয়েছে তার জন্য জানতে হয়। একটা হচ্ছে সিপি মানে ক্রয় মূল্য, এমপি মানে ধার্য মূল্য, একটা হচ্ছে এসপি মানে যেটা বিক্রয় মূল্য। তো এখানে সিপি দেওয়া রয়েছে কত 900, এমপির মান আমি জানি না, এক্স ধরলাম, এসপির মান আমরা বের করতে পারবো। দেখো বলেছে কি এখানে এসপির মানটা কীভাবে বের করবো, দেখো 25% লাভ পাচ্ছি, কার ওপর 25% লাভ, 900-এর ওপরে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, নিশ্চয়ই 900 গুণিত 125/100 হবে, এটাই হবে কি বিক্রয় মূল্যের মান। আবার এদিকে আমরা আরেকটা বিক্রয় মূল্য পাবো, কি ধার্য মূল্যটা ধরেছিলাম এক্স, সেই এক্সের ওপর ছাড় দিচ্ছে কত 10%, এক্সের উপর যদি 10% ছাড় দেয় তার দাম নিচ্ছে কত, দাম নিচ্ছে 90%। তাহলে 100 নিচে কেটে গেল, 0 0 কাটো, 9 দিয়ে কাটলে কি হচ্ছে এখানে 10 পাচ্ছি। এক্সের মান আমরা পাচ্ছি কত 1250, অর্থাৎ এখানে কারেক্ট আনসার হবে কি অপশানে বি হবে কারেক্ট আনসার 1250 টাকা, যেটা হচ্ছে ধার্য মূল্যের মান। পরবর্তী কোশ্চেন জেনারেল নলেজে কোশ্চেন 86 থেকে 95 পর্যন্ত থাকছে জেনারেল নলেজ। কি রয়েছে প্রথম কোশ্চেন দেখো, প্রথম জিকের কোশ্চেন কী রয়েছে, কোশ্চেন নাম্বার 86 দেখো, বলা আছে কি হাজার হ্রদের দেশ নামে পরিচিত। অপশানস রয়েছে নাগাল্যান্ড, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড আর থাইল্যান্ড। হাজার হ্রদের দেশ কাকে বলা হয়, ফিনল্যান্ডকে, অপশান সি হবে এখানে কারেক্ট, ফিনল্যান্ড। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 87 কী আছে, বুদ্ধচরিতের রচয়িতা কে, নাগসেন, বাণভট্ট, কালিদাস, অশ্ব ঘোষ। বুদ্ধচরিতের রচয়িতা হলেন অশ্ব ঘোষ, অপশান ডি হবে এখানে কারেক্ট আনসার। বাণভট্ট কী রচনা করেছেন, বাণভট্টের রচনা হচ্ছে হর্ষচরিত, হর্ষচরিতের রচয়িতা বাণভট্ট। কালিদাসের লেখনীগুলো কী কী, অভিজ্ঞান শকুন্তলম, রঘুবংশম, এগুলো হচ্ছে কালিদাসের লেখা। আর নাগসেনের লেখা যদি বলি, নাগসেনের লেখা কী হবে, মিলিন্দ পানহ, মিলিন্দ পানহ হচ্ছে নাগসেনের লেখা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখব, কোয়েশ্চেন নাম্বার 88 কী আছে, রাশিয়ার মুদ্রা হলো, অপশান হচ্ছে ইয়েন, দিনার, রুবল আর ডলার। রাশিয়ার মুদ্রা কি, রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবল, অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। প্রথম অপশানে কি আছে ইয়েন, ইয়েন কার মুদ্রা, ইয়েন হচ্ছে জাপানের মুদ্রা, জাপানের মুদ্রাকে বলা হয় ইয়েন। আর কি আছে দিনার, দিনার হচ্ছে ইরাক, ইরাকি দিনার, দিনার কার হলো ইরাকের, আর রুবল কার হলো, রুবল হলো রাশিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কি আছে দেখো, নেক্সট রয়েছে 89 নম্বর কোশ্চেন, কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য। কুচিপুড়ি কোথাকার নৃত্য, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের নৃত্য, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, অন্ধ্রপ্রদেশ। আর কি কি আছে এখানে, কেরালা, কেরালাতে কোন ডান্স ফর্ম দেখা যায়, কেরালাতে দেখা যায় যেটা সেটা হচ্ছে মোহিনীনাট্যম, মোহিনীনাট্যম আর কি কথাকলি, মোহিনীনাট্যম আর কথাকলি হচ্ছে কেরালা ডান্স ফর্ম। আর তামিলনাড়ুর কি, তামিলনাড়ুর হচ্ছে ভারতনাট্যম, তামিলনাড়ু কি, তামিলনাড়ু হচ্ছে ভারতনাট্যম। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখা যাক, কোশ্চেন নাম্বার কী রয়েছে দেখো 90, ভারতীয় সংবিধান প্রদান করে, ভারতীয় সংবিধান প্রদান করে এক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ, ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস সিঙ্গেল সিটিজেনশিপ। ঠিক আছে, সিঙ্গেল সিটিজেনশিপ বা হচ্ছে এক নাগরিকতা। নেক্সট কোশ্চেন নাম্বার 91 কী রয়েছে, কনকোয়েস্ট অফ সেলফ বইটির লেখক, কনকোয়েস্ট অফ সেলফ বইটির লেখক হলেন মহাত্মা গান্ধী, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো কোশ্চেন নাম্বার 92, তহকিক ই হিন্দ বইটির লেখক কে, তহকিক ই হিন্দ বইটির লেখক হলেন অরবিরুনি, অপশান ডি হবে কারেক্ট আনসার। হিউয়েন সাংয়ের লেখা বই কি, হিউয়েন সাংয়ের লেখা বই হচ্ছে সি ইউ কি, সি ইউ কি হচ্ছে হিউয়েন সাংয়ের লেখা বই। কৌটিল্যর লেখা বই কি, অর্থশাস্ত্র, অর্থশাস্ত্র হচ্ছে কৌটিল্যর লেখা বই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 93 কী আছে, মহাভিনিষ্ক্রমণ বলতে বোঝায়, মহাভিনিষ্ক্রমণের যে ঘটনা সেটা হচ্ছে গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা, গৌতম বুদ্ধের গৃহত্যাগ করার ঘটনাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে, কোশ্চেন নাম্বার 94, ম্যান বুকার পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয়, ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়, অপশান বি হবে এখানে কারেক্ট আনসার, সাহিত্য। কোশ্চেন নাম্বার 95 জিকে লাস্ট কোশ্চেন কী আছে, কোনটি দক্ষিণ ভারতের একটি নদী, অপশানসকে কী আছে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র আর কৃষ্ণা। এগুলোর মধ্যে দক্ষিণ ভারতের নদী কোনটা, দক্ষিণ ভারতের নদী হচ্ছে কৃষ্ণা, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার, কৃষ্ণা নদী। নেক্সট রয়েছে কি, এটা এখান থেকে স্টার্ট হচ্ছে লজিক্যাল রিজনিংয়ের কোশ্চেন, মোট 5টা থাকবে লজিক্যাল রিজনিংয়ের কোশ্চেন। কী রয়েছে প্রথম কোশ্চেনে দেখো, রাইটার ইস টু রিডার ডবল ইস টু প্রডিউসার ইস টু কী হবে, রাইটারের সাথে যেমনভাবে রিডার সম্পর্কিত, প্রডিউসারের সাথে কে সম্পর্কিত, রাইটার লেখে আর সে লেখা পড়ে কে, রিডার, প্রডিউসার উৎপন্ন করে আর সেটাকে কনজিউম করে কে, কনজিউমার, প্রডিউসার উৎপন্ন করে আর সেটাকে কনজিউম করবে কে, কনজিউমার, মানে কী হবে অপশান ডি হবে এখানে কারেক্ট আনসার, কনজিউমার, অপশান ডি হলো কারেক্ট। পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে 97, হাউস ইজ রিলেটেড টু শেল্টার ইন দ্য সেম ওয়ে অ্যাজ সোপ ইজ রিলেটেড টু, হাউস যেমনভাবে শেল্টার বা আশ্রয়ের সাথে রিলেটেড, সোপ কার সাথে রিলেটেড হবে, অপশানস রয়েছে ওয়াশারম্যান, বাথরুম, ওয়াটার আর ক্লিনলিনেস। হাউসে আমরা কি পাই, হাউসে আমরা আশ্রয় পাই,
বা শেল্টার পাই। তাহলে সোপ থেকে আমরা কী পাই? সোপ থেকে আমরা ক্লিনলিনেস পাই, মানে অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার, ক্লিনলিনেস। নেক্সট কোশ্চেন নাম্বার 98, কমপ্লিট দ্য সিরিজ। একটা সিরিজ দেওয়া রয়েছে, কী সিরিজ আছে এখানে দেখো। সিরিজে কতগুলো সংখ্যা আছে? 3, 15, তারপর রয়েছে 90, দেন রয়েছে 630, 5040, তারপরে কি হবে? 3-এর পর আছে 15, মানে বুঝতেই পারছো এখানে 5 গুণ করেছে, 3 5-এ 15, প্রথমে গুণ করেছে 5, তারপর 15 6 90, 6 গুণ হয়েছে, তারপরে 9 7-এ 63, 7 গুণ, তারপর হয়েছে 8 গুণ, তারপরে কত গুণ হবে এখানে? 9 গুণ, মানে 504-এর সাথে তুমি এখানে 9 গুণ করে দাও, কত হবে? 9 গুণ করলে কত হবে? 4 9 36 এবং 5 9 45, মানে 4 5 3 6, 4 5 3 6 শূন্য কোথায় রয়েছে? অপশন সিতে রয়েছে, তাহলে অপশন সি হবে এখানে কারেক্ট আনসার, 4 5 3 6 0। নেক্সট কোশ্চেন নাম্বার 99, কী রয়েছে? শোয়িং এ ফটোগ্রাফ, পি সেড, একটা ফটোগ্রাফের দিকে তাকিয়ে পি বলল, সি ইজ মাই মাদার্স সন্স ডটার, সে হলো আমার মায়ের ছেলের কন্যা। হাউ ইজ দ্য পার্সন ইন দ্য ফটোগ্রাফ রিলেটেড টু পি, যে পার্সনটা ফটোগ্রাফে আছে তার সাথে পি কেমনভাবে সম্পর্কিত। তো এখানে দেখি কি বলা আছে, একটা ফটোগ্রাফের দিকে তাকিয়ে পি বলছে, তাই নিজেকে পি মনে করি আমরা। তাহলে পি মানে আমি বলছি কি, সি ইজ মাই, মানে যে ফটোগ্রাফে আছে সেখানে একটা লেডি লেখা, সেখানে একটা লেডির ছবি রয়েছে। সি ইজ মাই মাদার্স মায়ের মা মানে হচ্ছে মানে গ্র্যান্ড মাদার, ম্যাটার্নাল যে গ্র্যান্ড মাদার, মায়ের মা বলতে ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার, তার সন মানে হচ্ছে মামার কথা, এবং তার ডটার মামার যে কন্যা, মানে কি হবে? সে আমার কাজিন হবে। তাহলে আমি নিজে পি, তাহলে সে যে ফটোগ্রাফে রয়েছে সে কি আমার কাজিন, সে হচ্ছে আমার কাজিন, মানে কি হবে? অপশন বি হবে এখানে কারেক্ট আনসার, কাজিন। ওকে, নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো, লাস্ট কোশ্চেন আজকের মক টেস্টের। বলা আছে, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ এ বি ইজ কোডেড অ্যাজ 5, বি সি ইজ কোডেড অ্যাজ 13, জি বি ইজ কোডেড অ্যাজ 53, হোয়াট উইল বি দ্য কোড অফ এমবি। তাহলে এমবির কোড কী হবে? এ বিকে কোড করা হয়েছে 5 দিয়ে, বি সিকে কোড করা হয়েছে 13 দিয়ে, জি বিকে কোড করা হয়েছে 53 দিয়ে। তাহলে কিসের কোড বের করতে হবে? এমবির কোড তোমাকে বের করতে হবে। এ বি থেকে 5 কী করে আসে? এ কত নম্বরে আসে? 1, এবং বি আসে 2-এ। 1 আর 2 থেকে আমরা 5 কীভাবে আনতে পারি? যদি আমরা 1কে স্কোয়ার করি এবং 2কে স্কোয়ার করে সেটাকে যোগ করে দিই, তাহলে কী পাবো? 1 আর 4 আমরা 5 পেয়ে যাব। পরেরটা দেখি এভাবে আসছে কি না। এখানে রয়েছে বি সিকে 13, তাহলে বি আসে 2 নম্বরে, সি আসে 3 নম্বরে, 3 স্কোয়ার আর 2 স্কোয়ার করে যোগ করে দিলাম, পাবো 4 + 9 মানে 13, তাহলে এইভাবেই আসছে। জি বিটাও একবার দেখে নাও, জি হচ্ছে 7, তাহলে 7 স্কোয়ার, বি হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার, 49 + 4 মানে 53 আসছে। আর লাস্টলি কী রয়েছে? এম হচ্ছে কত নম্বরে আসে? 13 নম্বরে, 13 স্কোয়ার যোগ বি আসে 2 নম্বরে, 13 স্কোয়ার 1 6 9, 2 স্কোয়ার 4, যোগ করলে কী পাবো? 173, তাহলে 173 এখানে রয়েছে, অপশন সিতে রয়েছে, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। তাহলে এই ছিল আজকের একটা ফুল মক টেস্ট। এটা ছিল এইবারের জন্য, মানে 2024-এর এক্সামের জন্য তোমাদের লাস্ট মক টেস্ট। এরপরে আর কোনো মক টেস্ট হয়তো প্রোভাইড করা হবে না, কারণ এক্সাম তোমাদের অলরেডি চলে এসছে। সো যেটুকু সময় রয়েছে তোমরা বইটা রিভাইজ করো আর মক টেস্টগুলো আরও বারবার করে প্র্যাকটিস করতে থাকো, যাতে তোমাদের পরীক্ষায় কোনো রকম প্রবলেম না হয়। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, নতুন কিছু দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।